ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সকলকে শুভ সন্ধ্যা। সকলকে উল্টো রথযাত্রার শুভেচ্ছা। আপনাকে স্যার। হ্যাঁ, আজকে আমরা বিশেষ্য বিশেষণ। প্রবল বাবু আছেন তো? না, প্রবল বাবু চলে গেছেন? হ্যাঁ আছেন তো। আপনি মেসেজ করেছিলেন তখন, এইটা মেসেজটা এখন ঢুকেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওইটাই বলছি। হ্যাঁ, তো আজকে আমরা বিশেষ্য বিশেষণ সম্পর্কে একটু জানবো। আমরা বিশেষ্য বিশেষণটা আগে দেখেছি, আপনারা জানেন বিশেষ্য বিশেষণ সম্পর্কে যে কিছু একটা কারিকা জানেন আপনারা, বিশেষ্যস্য ইয়ল্লিঙ্গম। কি জানেন কারিকাটা বলুন একবার। প্রবল বাবু? স্যার মনে নেই, আমি এটা মনে আছে যে এটা পড়ানো হয়েছে। আচ্ছা, কেউ কেউ বলবেন, একজন কেউ বলুন যার মনে আছে। হ্যাঁ, আমি বাংলাতেই বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। বিশেষ্যের যা বিভক্তি বচন লিঙ্গ হবে, বিশেষণেরও তাই হবে। এইটুকু এইটা ছিল তার বিষয়। ঠিক আছে, বিষয়টা ঠিক মানে আছে। ওই শ্লোকটার বোধহয় মূলত এটাই মানে কিন্তু শ্লোকটা একটু মনে রাখলে ভালো। আমি আরেকবার এখানে লিখে দিচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, বিশেষ্যস্য হি ইয়ল্লিঙ্গম বিভক্তি বচনে চ ये तानि सर्वाणि योज्यानि বিশেষণ পদেষ্বপি। ঠিক আছে, বিশেষ্যস্য হি ইয়ল্লিঙ্গম বিভক্তি বচনে চ ये তানি সর্বাণি যোজ্যানি বিশেষণ পদেষ্বপি। মানে বিশেষ্যের যে লিঙ্গ, যে বিভক্তি এবং যে বচন হয়, সেই সবগুলোকেই বিশেষণ পদেও যোগ করতে হবে। মানে সেই লিঙ্গ, সেই বিভক্তি আর সেই বচনে বিশেষণ পদও হয়। মানে বিশেষ্য আর বিশেষণের সমান লিঙ্গ, সমান বিভক্তি আর সমান বচন হয়। গত ক্লাসেও আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম, কিছু বাচ্য পরিবর্তনও করেছিলাম। ঠিক আছে, এটার যেমন আমরা উদাহরণ যদি দেখি, সুন্দরঃ বৃক্ষঃ। ঠিক আছে, বৃক্ষঃ পুংলিঙ্গে আছে, সেই জন্য সুন্দরঃ বৃক্ষঃ এরকম ব্যবহার হলো। সুন্দরঃ বৃক্ষঃ। ঠিক একইভাবে যদি স্ত্রীলিঙ্গে থাকে তাহলে সুন্দর শব্দটা, সুন্দর এই প্রাতিপদিকটা স্ত্রীলিঙ্গ হয়ে যায়। যথা সুন্দরী বালিকা হলো। নপুংসক লিঙ্গে সুন্দরম পুষ্পম। তাই তো? তাহলে এখানে সুন্দর এই যে প্রাতিপদিকটা তিনটে লিঙ্গতে চললো। বিশেষ্য অনুসারে সে কখনো পুংলিঙ্গ হয়ে গেল, বিশেষ্য অনুসারে কখনো সে স্ত্রীলিঙ্গ হয়ে গেল, আর বিশেষ্য অনুসারে কখনো সে ক্লীবলিঙ্গ হয়ে গেল। তাহলে সুন্দর এই বিশেষণটা বিশেষ্যকে ফলো করলো, বিশেষ্যকে অনুসরণ করলো। এইবারে স্যার আজকে একটা নতুন জিনিস জানবো আমরা, যেটা হচ্ছে কখনো কখনো এরকমও দেখা যায় যে বিশেষ্য আর বিশেষণ দুটোই মানে লিঙ্গ পরিবর্তন করছে না। মানে অনেক সময় কি হচ্ছে যে বিশেষ্য একটা লিঙ্গে রয়েছে, বিশেষণ আরেকটা লিঙ্গে রয়েছে। বোঝা গেছে? বিশেষ্য বিশেষণের মধ্যে আরেকটা বিষয় দেখা যায় যে কখনো কখনো বিশেষ্য আর বিশেষণের লিঙ্গের পরিবর্তন হয় না।
আমার কথাটা বোঝা গেছে স্যার? এই ধরনের যে শব্দগুলো দেখুন, আমাদের কাছে এখানে একটু আলোচনা করা দরকার। শব্দ আছে, তার মধ্যে কিছু শব্দ হয় যে শব্দগুলো তিনটে লিঙ্গে চলে। কিছু কিছু শব্দের কি আছে, তিনটে লিঙ্গ আছে, অর্থাৎ সেই শব্দগুলোকে তিনটে লিঙ্গেই চালানো যাবে। যেমন আমরা দেখলাম এই সুন্দর শব্দটা তিনটে লিঙ্গেই হলো, এই বিশেষণ শব্দটা তিনটে লিঙ্গেই চললো। এবার কিছু কিছু বিশেষণ পদ এরকমও আছে যেগুলো কিন্তু একটা লিঙ্গেই চলে। এগুলোকে কি বলা হয়, অজহত লিঙ্গ শব্দ। কি বলা হয়, অজহল লিঙ্গ কাহা শব্দাহা। মানে এই সমস্ত শব্দগুলো নিজেদের লিঙ্গগুলোকে কখনোই পরিবর্তন করে না। বিশেষ্য স্ত্রীলিঙ্গে থাক, পুংলিঙ্গে থাক, নপুংসক লিঙ্গে থাক, এই অজহত লিঙ্গ শব্দ সবসময় তার লিঙ্গটা ধরেই থাকে। সে যদি স্ত্রীলিঙ্গ হয় স্ত্রীলিঙ্গে থাকবে, সে যদি নপুংসক হয় নপুংসকে থাকবে, সে যদি পুংলিঙ্গে হয় তাহলে পুংলিঙ্গে থাকবে। এই জন্য আমরা যদি কখনো এই রকমও বিষয় দেখতে পাই যেখানে বিশেষ্য পদ আর বিশেষণ পদের মধ্যে একটা এই লিঙ্গের পার্থক্য দেখা যাচ্ছে, আমাদের উপরোক্ত কারিকা অনুসারে বিশেষ্যস্য ইয়ল লিঙ্গম, বিশেষণেরও সেই লিঙ্গ, এই অনুসারে ওখানে যদি আমরা নাও দেখতে পাই তখনও ওখানে ভুল আছে বলে আমাদেরকে ধরতে নেই। ঠিক আছে? তো সেই রকম কিরকম শব্দ, কিছু কিছু শব্দ আছে, সব শব্দের ওটা হয় না। যেমন ধরে নিন একটা শব্দ বলি আমি, একটা বিশেষণ হচ্ছে এরকম, স্নেহাস্পদম। স্নেহাস্পদম মানে স্নেহের পাত্র। তো স্নেহাস্পদম যে শব্দটা আছে, এই শব্দটা সবসময় স্নেহাস্পদমই হয়, এটা স্নেহাস্পদা স্নেহাস্পদা এরকম চলে না। তাহলে এই যে স্নেহাস্পদম শব্দটা, এই স্নেহাস্পদম, এখানে যদি আমি ছাত্র লিখি তাহলে স্নেহাস্পদম ছাত্রঃ। তাহলে দেখুন ফলকদের মতো হলো, মানে নপুংসক লিঙ্গে আছে স্নেহাস্পদম শব্দটা, কিন্তু ছাত্রঃ পুংলিঙ্গে আছে। বোঝা গেছে? ঠিক একইভাবে আমি এর স্থানে স্নেহাস্পদম ছাত্রা, বালিকা এগুলোর ব্যবহার করতে পারি। বোঝা গেল? তাহলে বিশেষ্য ছাত্র হলো একবার, একবার ছাত্রা হলো, একবার বালিকা হলো, একবার মিত্রম হলো, কিন্তু বিশেষ স্নেহাস্পদম সর্বদা কনস্ট্যান্ট থাকলো, সর্বদা একই থাকলো। আমার বিষয়টা বোঝা গেছে? তাপস বাবু? হ্যাঁ বোঝা গেছে, বোঝা গেছে স্যার, বোঝা গেছে। বোঝা গেছে? হ্যাঁ, এই বিষয়টাকে আগে জানা ছিল আপনাদের? না আমি অজহর লিঙ্গ শব্দটা শুনি কিন্তু বুঝতে পারতাম না কেন বলছে, কি ব্যাপার, আচ্ছা আচ্ছা সেটা আজকে ক্লিয়ার হলো। আচ্ছা আচ্ছা। শর্মিষ্ঠা ম্যাম বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার বোঝা গেছে, এটা আমরা আগে পড়িনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এরকম হচ্ছে ব্যাপারটা যে আমরা মানে বিশেষ্য বিশেষণ যখনই দেখব তখন সবসময় যে তাদের পার্থক্য হয়ে যাবে সেটা নয়। পার্থক্যটা তখনই সম্ভব যখন সে শব্দটা তিনটে লিঙ্গে চলবে। সেই ধরনের লিঙ্গ শব্দকে বলা হয় জহৎ লিঙ্গ। জহৎ শব্দের অর্থ হচ্ছে ছেড়ে দেয় যে, মানে তার লিঙ্গ ছেড়ে দেয় সে, মানে বিশেষ্যকে দেখে নিজের লিঙ্গ ছেড়ে দেয়। যেমন এখানে কি হলো, সুন্দর প্রাতিপদিকটা বিশেষ্য অনুসারে পরিবর্তন হয়ে গেল, তার লিঙ্গকে ছেড়ে দিল। লিঙ্গকে ছেড়ে দেওয়া মানে তিনটে লিঙ্গে হওয়া, এটাই। অজহৎ লিঙ্গ মানে যে নিজের লিঙ্গকে ছাড়লো না, সে পুংলিঙ্গে ছিল বা নপুংসক লিঙ্গে ছিল বা স্ত্রীলিঙ্গে ছিল, যে কোনো লিঙ্গেই সে থাকুক না কেন, সেই শব্দটার মূল যে লিঙ্গ, যেমন এটাতে নপুংসক লিঙ্গ হচ্ছে তার লিঙ্গ, তো সে কখনো তার নিজের লিঙ্গ ছাড়বে না বিশেষ্যকে দেখে। বোঝা গেছে? বিশেষ্য পুংলিঙ্গে হলে তার কিছু যায় আসে না, বিশেষ্য নপুংসক লিঙ্গে হলেও তার কিছু যায় আসে না, স্ত্রীলিঙ্গে হলেও তার কিছু যায় আসে না, সে কনস্ট্যান্ট থাকবে। এটাকে বলা হয় অজহৎ লিঙ্গ শব্দ। তাহলে অজহৎ লিঙ্গ শব্দ যেখানে যেখানে এরকম থাকবে, আমরা মূলত এগুলো ব্যবহার দেখে বুঝি, এরকম কোনো কিছু নেই যে স্যার কোন এরকম লিস্ট আছে। কিছু 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 শব্দ জায়গায় আমরা দেখতে পাই, ব্যবহার দেখতে পাই। এই লাস্টে যেমন পদম পদম শব্দগুলো যদি থাকে সেক্ষেত্রে ওটা নপুংস, মানে এরকমই হয়, মানে নপুংসক লিঙ্গেই থাকে, তার বিশেষ্য আলাদা হতে পারে। ঠিক আছে?
ঠিক একইভাবে আরেকটা আমি দেখাতে পারি এখানে। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলবো। আচ্ছা, এটা বলে দিই তারপরে বলছি। স্যার যেমন একটা ধরে কথা নিন, এখানে ছিল, বলুন। সেটা হচ্ছে যে এই যে স্নেহাস্পদম ছাত্র বা ছাত্রা হলো, সেটা হুম। তো স্নেহাস্পদম তো অনেকগুলো ছাত্র হতে পারে, মানে ছাত্রাহা হলেও কি ওটা স্নেহাস্পদমই থেকে যাবে, নাকি ওই স্নেহাস্পদানি ওরম ভাবে হবে? হ্যাঁ, হ্যাঁ, এটা আমি বলতাম এক্ষুনি। দেখুন, এই যে স্নেহাস্পদম ছাত্রः, স্নেহাস্পদম ছাত্রা, শব্দটা কি আছে? স্নেহাস্পদম আছে। তো আমি কি বললাম? এগুলো হচ্ছে অজহত লিঙ্গ, কিন্তু এটা অজহত বিভক্তি বা অজহত বচন নয়। এরা তার নিজেদের মতো বচন, বিশেষ্যকে দেখে বচন আর বিভক্তির পরিবর্তন করতে পারে, লিঙ্গ পরিবর্তন করবে না। মানে যেমন ধরে নিন, স্নেহাস্পদম ছাত্র আছে, তো অনেকগুলো ছাত্র যদি থাকে তাহলে স্নেহাস্পদানি ছাত্রাহ। বোঝা গেছে? এরা কি করলো এখানে? ছাত্রটা বহুবচন আছে বলে এটার বহুবচন হলো, কিন্তু এর নিজের কোনো পার্থক্য হলো না, এর সবসময় সমানই থাকলো। ঠিক আছে? ঠিক একইভাবে বিভক্তির ক্ষেত্রেও, যেমন ধরে নিন ছাত্র শব্দ আছে, স্নেহাস্পদম ছাত্র ছিল, ওটাকে যদি আমি তৃতীয়াতে নিয়ে যাই তাহলে কি হবে? স্নেহাস, বাক্যটা আমি বলি, স্নেহাস্পদম ছাত্রা, এটাকে ধরি আমি, স্নেহাস্পদম ছাত্রা, এটাকে যদি আমি তৃতীয়াতে নিয়ে যাই তখন কি হবে? হাসপদেন। স্নেহাস্পদেন, হ্যাঁ, পদেন ছাত্রয়া। বোঝা গেছে? ছাত্রয়াতে তৃতীয়া হলো, স্নেহাস্পদেনেও তৃতীয়া হলো। আমি যে বলতে চাইছি, স্নেহাস্পদ ছাত্রীর দ্বারা কাজটা করানো হোক, তাহলে সেখানে ছাত্রয়া হয়ে গেল, তৃতীয়া বিভক্তি হয়ে গেল। ঠিক একইভাবে বিশেষণ যেটা তার, সেও কিন্তু তৃতীয়া বিভক্তিতে যাবে, যদিও তার লিঙ্গের পরিবর্তন হবে না। স্যার এখানে আমার ক্লিয়ার? একটা ছোট কোশ্চেন আছে। হ্যাঁ স্যার, বলুন। সেটা হচ্ছে যে যেহেতু ছাত্রা থেকে ছাত্রয়া হচ্ছে, এখানে হুম। স্নেহাস্পদেনর জায়গায় স্নেহাস্পদয়া কেন হচ্ছে না? হ্যাঁ, ওটাই তো, লিঙ্গকে ছাড়ছে না। এটাই তো আমি বললাম প্রথমে, যে এই যে শব্দটা যদি লিঙ্গকে ছেড়ে দিত তাহলে তার বিশেষ লিঙ্গম, এই নিয়মটাই সব জায়গায় লাগতো। এখানে তো এটা ব্যতিক্রম। কেমন না ব্যতিক্রম? না, তা না, যে তা না। স্নেহা, এটা তো বিভক্তি চেঞ্জ যখন হচ্ছে তৃতীয়াতেও, হুম, তখন হুম, ওটা আমরা বলছি না যে মানে কর্তাকে ও কর্তার যা যেরম ভাবে সেইভাবে সবকিছু বিভক্তি বচন হুম, লিঙ্গ হুম, এভাবে ফলো করছে। হুম। তাহলে ছাত্রয়া যখন হচ্ছে তার এগেনস্টে মানে ওই পুংলিঙ্গর দেনোটা কেন হচ্ছে, মানে ওটা দয়া কেন হচ্ছে না? আমার কোশ্চেন সেটা, মানে স্নেহাস্পদেনোর জায়গায় স্নেহাস্পদয়া কেন হচ্ছে না? হ্যাঁ, হবে না তো। দেখুন স্যার, আমি প্রথমে আপনাকে বলি, আচ্ছা, এটা তো স্নেহাস্পদম যে নয় সব ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ নপুংসক, তো নপুংসক লিঙ্গের তৃতীয়া হবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সেটারও তৃতীয়া হবে, এটারও তৃতীয়া হবে, তাহলে নপুংসক লিঙ্গের তৃতীয়াতে স্নেহাস্পদেন হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমার শব্দটা তো হ্যাঁ, হ্যাঁ, বোঝা গেছে তো, লিঙ্গটা তো ছাড়ছে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সেই জন্য লিঙ্গ না ছাড়ার জন্য হাসপাদি না। ঠিক একইভাবে আরেকটা হয় ভাজনম। ভাজন শব্দটাও যেখানে যুক্ত সেখানেও হয়, যেমন শ্রদ্ধা ভাজনম, ভাজনম শিক্ষকः, শিক্ষকः कीदृशः अस्ति? শ্রদ্ধা ভাজনম अस्ति। তাহলে শ্রদ্ধা ভাজনম হচ্ছে শিক্ষকের বিশেষণ। এখানে শিক্ষক পুংলিঙ্গে, শ্রদ্ধা ভাজনম স্ত্রীলিঙ্গে। ঠিক একইভাবে শ্রদ্ধা ভাজনম শিক্ষিকা, ঠিক একইভাবে শ্রদ্ধা ভাজনম মিত্রম। তাহলে আমার বিশেষ্য পরিবর্তন হলেও বিশেষণ সেমই থাকছে, বিভক্তি বচনও সেই একই ব্যাপার। আমি যদি এখানে লিখি শ্রদ্ধা ভাজনানি শিক্ষকাः, ঠিক আছে? ঠিক একইভাবে শ্রদ্ধা ভাজনেন শিক্ষিকয়া। বোঝা গেছে? তাহলে লিঙ্গটা সেম থাকবে, অজহত লিঙ্গ হবে, কিন্তু বাদ বাকি সমস্ত কিছু এখানে, মানে যেমন বাদ বাকি সমস্ত কিছু বলতে বিভক্তি আর বচন, সে তার নিজের মতো করে পরিবর্তন করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা স্যার, একটা বলবো। হুম, বলুন।
বলছি মাননীয় এবং কল্যাণীয় বাংলা যেটা বলি সেটা কি অজহর লিঙ্গ হবে এখানে সংস্কৃতে? মাননীয় শব্দ অজহত লিঙ্গ নয়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মাননীয় শব্দ ঠিকই আছে, মানে ওটা তিনটে বা লিঙ্গ। বা বা প্রীতিভাজন। প্রীতিভাজনম ওটা কিন্তু একটাই, এটাই শ্রদ্ধা ভাজনমের মতো প্রীতিভাজনম। আচ্ছা, প্রীতি তার মানে ভাজনম ভাজন। করতে গেলে আমাকে, হ্যাঁ, প্রীতি ভাজনম শিক্ষকः, এটা ঠিক আছে। বিশেষ করে এই সমস্ত এই সম্মানবাচক যে সমস্ত পদগুলো, ওখানে ওই মানে ক্লিবলিঙ্গ শব্দ পদম আর ভাজনম এগুলো থাকলে ওটাতে এরকম ধরনের একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, ওই জন্য আমরা যদি সবসময় ওইটা ধরি যে বিশেষ লিঙ্গাম ইয়াদ বাচনম, তখন ওটা একটা সমস্যা হয়। আচ্ছা, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে বিশেষ্য বিশেষণের আরো একটা সময় হয়, মানে একটা সমস্যা দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে, আমরা এটাও দেখি। একটা মানে শাস্ত্রীয় কিছু প্রমাণ দেখা যায় বেদাহা প্রমাণম, এরকম দেখা যায়। ঠিক আছে, এই যে একটা বেদাহা প্রমাণম বলতে, এখানে দেখুন বেদ হচ্ছে বিশেষ্য পদ, প্রমাণম হচ্ছে বিশেষণ পদ, বুঝতে পারছেন? তো বেদগুলি হচ্ছে প্রমাণ, এটা বোঝানো হচ্ছে। তাহলে এখানে প্রয়োগ করা হচ্ছে শাস্ত্রে এরকম বেদাহা প্রমাণম। তো এই ধরনের প্রয়োগ, তারপরে আরেকটা প্রয়োগ দেখা যায় এরকম অহিংসা পরমো ধর্মঃ। তাহলে পরম ধর্ম হচ্ছে বিশেষণ, বিশেষণ, আর অহিংসা হচ্ছে বিশেষ্য। প্রমাণম এখানে যেমন বিশেষণ, বেদাহা হচ্ছে বিশেষ্য, ঠিক একইভাবে এখানেও একই জিনিস। তাহলে এই সমস্ত ক্ষেত্রে অহিংসা পরমো ধর্মঃ, বেদাহা প্রমাণম, এখানে দেখুন কি হয়েছে, বিশেষ্য আর বিশেষণ। কখনো কখনো কি হয়েছে, বেদাহা প্রমাণমে ভালো করে দেখতে পাবেন যে ওর বচনও পরিবর্তন হয়নি, মানে বিশেষ্যের যে বচন সেই অনুসারে বিশেষণের বচন পরিবর্তন হয়নি। বোঝা গেছে? এইগুলোকে বলা হয় উদ্দেশ্য আর বিধেয়। কি বলা হয়? উদ্দেশ্য আর বিধেয়। উদ্দেশ্য আর বিধেয় মানে, যেমন ধরে নিন কোনো কিছু একটা রয়েছে, তাকে উদ্দেশ্য করে কিছু একটা বলা হলো বা বিধান করা হলো, তাকে বলা হয় বিধেয়। মানে যার উদ্দেশ্যে যার উদ্দেশ্যে কিছু বলা হলো সে হলো উদ্দেশ্য, আর যা বলা হলো সেটা হচ্ছে বিধেয়। তো বেদাহা এটা হলো উদ্দেশ্য। এই বেদাহাকে উদ্দেশ্য করে বলা হলো যে এগুলো প্রমাণ। আস্তিক দর্শনে প্রমাণ কি? তো বেদাহা প্রমাণম। এই ক্ষেত্রে উদ্দেশ্য আর বিধেয় এই দুটো বিষয় যখন থাকে, তখন কি হয়, ওখানে কিছু কিছু ক্ষেত্রে উদ্দেশ্য আর বিধেয়ে লিঙ্গ বচনের ব্যতিক্রম হয়ে যায়। বোঝা গেছে? উদ্দেশ্য বিধেয় বলতে সবকিছুই উদ্দেশ্য বিধেয়ই হতে পারে। যেমন ধরেন আমি বলছি সুন্দর বালক, তাহলে বালকটার উদ্দেশ্যেই তো সুন্দর শব্দটা ব্যবহার করলাম, তাহলে ওখানে উদ্দেশ্য বিধেয় আছে। কিন্তু অজহত লিঙ্গের যে সমস্ত শব্দগুলো কিছু হয়, তাদের ক্ষেত্রে কি হয়, উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে যেমন একটা মানে লিঙ্গের পরিবর্তন হয়, ঠিক একইভাবে বচনেরও পরিবর্তন হয়। যেমন বেদাহা প্রমাণমে, বেদাহা হচ্ছে বহুবচনে, এটা উদ্দেশ্য, একে উদ্দেশ্য করে প্রমাণ, এই বিধেয় করা হচ্ছে। বোঝা গেছে? বিধান করা হচ্ছে। তাহলে সেই যে বিধান করা হলো, সেই বিধানটার লিঙ্গ আর বচন দুটো পার্থক্য ঘটে গেল। আমি বোঝাতে পারলাম ব্যাপারটা? আরো ক্লারিফিকেশনের দরকার আছে। ঠিক আছে। সবাই বুঝতে পেরেছেন? কোনো সমস্যা থাকলে বলুন, অবশ্যই বলবো আবার। এইখানে একটা জিনিস হচ্ছিল যে যখন আপনি স্নেহাস্পদম বললেন, হ্যাঁ, তখন স্নেহাস্পদম বালকহ হলো, হুম কিন্তু যখন বালকাহা হচ্ছে তখন স্নেহাস্পদানি হয়ে যাচ্ছে। হুম তো এক্ষেত্রে বেদাহা যখন হচ্ছে হুম তখন প্রমাণম কেন হলো? হ্যাঁ, এইরকম দেখুন, এইটাতে কি হয়, অনেক সময় কি হয়, বেদাহা প্রমাণম এই ধরনের প্রয়োগগুলো যেগুলো, এই যে বললাম না, এটার কারণটাই এটা যে অজহত লিঙ্গের ক্ষেত্রে সমস্ত অজহত লিঙ্গ শব্দ
বিভক্তি আর একরকম বচন, নয়, ঠিক আছে। বিভক্তি আর বচনটা পরিবর্তন করবে, লিঙ্গটা পরিবর্তন করবে না, এরকম হতে হয় না। কিছু হ্যাঁ কিছু ক্ষেত্রে মানে যেমন স্নেহাস্পদমে খালি লিঙ্গটা সে নিজেরটা রেখেছে, বাদ বাকিগুলো তার কোনো গন্ডগোল নেই, সেটা সে পরিবর্তন করতেই পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে এই সমস্ত যেগুলোতে আমরা প্রয়োগ পাই, মানে এগুলো আমরা নিজেরা বসাতে পারবো না। না, ঠিক বুঝতে আছে, পারলে ঠিক তো? আছে। যেমন পড়তে গিয়ে আমরা অনেক অনেক বই এরকম দেখতে পাই, বেদাহা প্রমাণ, সেখানে এগুলো শাস্ত্রীয় অনেক রকম বিষয় আছে, মানে যেটাতে ঢুকতে গেলে স্যার শাস্ত্রীয় মানে অনেক কিছু জানতে হবে, তাহলে এটা বলতে পারবো। এক্ষেত্রে কি আছে এটা মনে রাখবেন যে অজভূত লিঙ্গ শব্দ এটাও প্রমাণম, সেখানে কি হলো যে উদ্দেশ্য আর বিদেহ ভাবটাকে ধরে, বেদ হচ্ছে এখানে উদ্দেশ্য, তাকে উদ্দেশ্য করে এরা প্রমাণ এটা বলা হচ্ছে। তো সেখানে কিছু কিছু শব্দের ক্ষেত্রে, অজভূত লিঙ্গ শব্দের ক্ষেত্রে এই জিনিসটাও দেখা গেছে যে ওটার বচনও পরিবর্তন হয়েছে, মানে বিশেষ্যের বচন অনুসারে ওটা পরিবর্তন হয়েছে এরকমটা না, বিশেষ্যের বচন আলাদা হোক, বিশেষণের বচন কনস্ট্যান্ট আছে, ঠিক আছে, ব্যবহারে করেছে, এটা ব্যবহার দেখে বোঝা যায়। ঠিক ঠিক আছে। আছে। আরেকটা লাস্ট অহিংসা পরমো ধর্ম, এই অহিংসা পরম ধর্ম যখন হচ্ছে, পরমো কেন? মানে আচ্ছা ময় পরম ওকার মানে আছে? পরের ধকার আছে, হ্যাঁ, এখানে যে পরের ধকার রয়েছে সেই ধকারকে দেখে বিসর্গটা সন্ধি ও হয়ে আচ্ছা ওকার আচ্ছা, হয়ে মানে গেছে, এটা সন্ধি হয়ে ওকার হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, সন্ধি হয়ে ওকার হয়ে গেছে। ঠিক আছে। না হলে এটা আমাদের এরকম হতো অহিংসা পরমঃ ধর্মঃ। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট কারেক্ট, ঠিক আছে, ওকে। ঠিক আছে, হ্যাঁ, ওইটা সন্ধি হয়ে গেছে। তো এইটার জন্য আরেকটা একটা বিষয়, একটা বাক্য দেখুন এখানে, একঃ বৃক্ষঃ পঞ্চ নৌকাः ভবতি। দেখুন এখানে, এখানে বচনটা কিভাবে পার্থক্য হয়েছে এটা দেখুন একটা, মানে আগের গুলোতে কি দেখলাম, একটাতে প্রথমে বেদাহা প্রমাণে দেখলাম কি বচনটা আলাদা হয়েছে, লিঙ্গটাও আলাদা ছিল, পরেরটাতে খালি লিঙ্গটা আলাদা হয়েছে, অহিংসা পরমো ধর্মঃ। এখানে কি হলো, পরমো ধর্মঃ যে বিধেয়, মানে যেটাকে বিধান করা হচ্ছে, অহিংসার উদ্দেশ্যে বলা হচ্ছে যেটা পরম ধর্ম, তাহলে এটা বিধান করা হলো। তো এই যে বিধান করা হলো সেটা হচ্ছে পুংলিঙ্গে, অহিংসা শব্দটা হচ্ছে স্ত্রীলিঙ্গে। এখানে দেখুন একঃ বৃক্ষঃ পঞ্চ নৌকাঃ ভবন্তি, মানে একটা বড় গাছকে আমরা কি করি, এরকম প্রয়োগ হচ্ছে যে একটা গাছ থেকে 5টা নৌকা হচ্ছে, একটা গাছ থেকে না বলে আমরা বলতে চাইছি যে একটা গাছই 5টা নৌকা হয়ে যায়, এরকম ব্যবহার হতে পারে। তো একটা, আমরা দুটো রকম ব্যবহার করতে পারি, একটা গাছ থেকে 5টা নৌকা হচ্ছে, আর বলতে পারি যে একটা গাছ 5টা নৌকাতে পরিবর্তিত হয়, এরকম বলা যায়। তো এখানে সেটাই বলা হচ্ছে যে একঃ বৃক্ষঃ পঞ্চ নৌকাঃ ভবতি। তো বৃক্ষঃ ভবতি, কিম ভবতি, পঞ্চনৌকাঃ ভবতি। তো পঞ্চনৌকা হচ্ছে এখানে বিধেয়। এই যে পঞ্চনৌকাঃ ভবন্তি, এখানে দেখুন পঞ্চনৌকাঃ হচ্ছে বহুবচনে, স্ত্রীলিঙ্গে বহুবচনে, একঃ বৃক্ষঃ এটা হচ্ছে এক বচনে। তাহলে এখানে কি দেখলাম, এখানেও দেখলাম সেই একই জিনিস, যে উদ্দেশ্য আর বিধেয় অনুসারে এখানে পরিবর্তনটা সেই হলো যে বিশেষ্য যেটা, উদ্দেশ্য যেটা তার লিঙ্গ আলাদা, বিধেয় যেটা তার লিঙ্গ আলাদা। বোঝা গেছে? আচ্ছা স্যার, এটার বিভক্তিও তো, এটা তো আপনার কথা অনুযায়ী বৃক্ষাত হওয়া উচিত ছিল, মানে বৃক্ষ থেকে নৌকা হচ্ছে, সেটাও হলো না হ্যাঁ হ্যাঁ, কিন্তু। আমি ওই জন্য দুটো কথা বললাম, দুটো কথা বললাম। আমি বললাম যে আমরা দেখুন আমরা বিভিন্ন ভাবে বাক্য ব্যবহার করি, একটা বললাম যে একটা গাছ থেকে 5টা নৌকা হয়, এরকম যদি আমি বলতে চাইতাম তখন আমার বাক্যটা কি হতো বলুন তো, একস্মাৎ বৃক্ষাৎ পঞ্চ নৌকাঃ ভবন্তি, এটা আমার বাক্য হতো তখন। কিন্তু আমি রাইট এখানে ওটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি রাইট, একটা গাছ 5টা নৌকা হয়ে যায়, মানে বা একটা তার গাছ সমতুল্য, বা তার সমতুল্য। তার সমতুল্য, মানে একটা গাছ থেকে, আমি এই থেকে অর্থটা এখানে ব্যবহার করতে চাইছি না, আমি বলতে চাইছি একটা গাছই 5টা নৌকা হয়। হ্যাঁ বাস, আমি বাক্য বুঝেছি বুঝেছি বিভিন্ন রকম বুঝেছি, ওকে ব্যবহার করি না, ওকে তো ওকে সেক্ষেত্রে ওকে 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 ওকে। উপরের বাক্য, তো সেক্ষেত্রে একঃ বৃক্ষঃ ভবতি, কিম ভবতি, তো বিধেয়টা কি পঞ্চ নৌকাঃ ভবন্তি, মানে ভবতি, এটা এখানে একঃ বৃক্ষঃ ভবতি, কিম ভবতি, তো পঞ্চ নৌকাঃ। বোঝা গেছে? তো এখানে
সেই আচ্ছা, জন্য এখানে আরেকটা জিনিসও দেখার আছে, সেটা হচ্ছে যে আহ, পঞ্চনৌকা যেহেতু মানে প্রেডিকেটে মানে ওই বিধেয়তে এসে যাচ্ছে, হুম, সেই জন্য ভবতিটা অ্যাকচুয়ালি ফলো করছে সাবজেক্টকে। সাবজেক্টকে, বিশেষ্যকে হ্যাঁ, ফলো করছে। ঠিক 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 আছে। বলছে একः বৃক্ষः ভবতি, ইদানিং কিম ভবতি, তো পঞ্চনৌকাः। পরের বাক্যটাই দেখুন আমি লিখেছি পঞ্চনৌকাः ভবন্তি, কারণ সেখানে ফলো করার মতো কেউ নেই। সেখানে মূলত পঞ্চনৌকাটা এখন কি হয়ে গেছে, এখন ওটাই সাবজেক্ট হয়ে গেছে হিসেব মতো। লাস্টের বাক্যটাতে একস্মাৎ বৃক্ষাৎ পঞ্চনৌকাः ভবন্তি, এখানে সাবজেক্টটাই হয়ে গেছে পঞ্চনৌকাः। কিন্তু আগেরটাতে সাবজেক্ট মানে যেটাকে ফলো করে উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে একः বৃক্ষः। ঠিক আছে, এটার জন্য স্যার একটা কারিকা আছে, সেটা আমি লিখে দিচ্ছি, আপনারা এটা লিখে নিন। উদ্দেশ্যে চ বিধেয়ে চ বিভক্তিস্তু সমা ভবেৎ, क्वचित् हि जायते तत्र वैषम्यं लिंगसंख्ययोः। ঠিক আছে, উদ্দেশ্যে চ বিধেয়ে চ বিভক্তিস্তু সমা ভবেৎ, স্যার এটা क्वचित्। একটু পিডিএফ পাঠিয়ে দেবেন আপনার রাইট আপটা। ঠিক আছে, অসুবিধা নেই, পাঠিয়ে দেব। ঠিক আছে, क्वचित् जायते तत्र বৈষম্যম লিঙ্গ সংখ্যায়, লিঙ্গ আর সংখ্যার একটা পার্থক্য দেখা যায় কিছু অংশে, উদ্দেশ্য আর বিধেয়ে বিভক্তি সমান হয়। ঠিক আছে, সেই জন্য দেখুন প্রত্যেকটাতে অহিংসা পরমো ধর্ম সবগুলোই এক বচনে রয়েছে, মানে প্রথমাতে রয়েছে। বেদাহ প্রমাণম দুটোই কিন্তু প্রথমাতে রয়েছে। একঃ বৃক্ষাঃ পঞ্চনৌকাঃ ভবন্তি, এটাও প্রথমাতে রয়েছে। কিন্তু কি হয়েছে, ওদের বিভক্তি সমান থাকলেও লিঙ্গ আর সংখ্যার পার্থক্য হয়েছে। ঠিক আছে, স্যার আরেকটা ব্যাপার, এটা কি সংস্কৃতে প্রযোজ্য হবে? ধরুন বাংলা বা ইংরেজিতে সাবজেক্ট আর প্রেডিকেট অ্যাকচুয়ালি যেটা সাবজেক্ট ছাড়া বাকি অংশটা তো প্রেডিকেটই, মানে তার মধ্যে আপনার ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ সবই থাকতে পারে, কিন্তু সাবজেক্ট ওটা ওটা মানে মানে যেটা কর্তা আর কি, হুম হুম সেটা উদ্দেশ্য, আর বাকিটা বিধেয়। হুম। মানে সেরকম সেভাবে কি বলা যায় এখানে সংস্কৃত? না 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 না, ওরকম হয় না। আমি কর্মকে উদ্দেশ্য করেও কিছু বলতে পারি, সাবজেক্টকে উদ্দেশ্য করেই সবসময় বলতে হবে তা না। মানে বাংলার সঙ্গে প্যারালাল তুলনা করা যাবে না এক্ষেত্রে। হ্যাঁ, আমি বাংলার ব্যাপারটা জানি না ঠিক, মানে বাংলাতে কি ওরকমটা হয়, মানে আহ, যেমন উদাহরণ দিলে আমি বুঝতে পারবো ব্যাপারটা। একটা হ্যাঁ, উদাহরণ মানে ধরুন আমি বই পড়ছি, এখানে আমি সাবজেক্ট আর বাকিটা কিন্তু বিধেয়। এবার বিধেয়র মধ্যে ভার্ব আছে, অবজেক্ট আছে, সেটা আলাদা জিনিস। আমি না সেটাই না, বলতে চাইছি। এখানে সেটা নয়। এখানে সেটা নয়, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি মানে খালি কর্তাকেই যে অনুসরণ করবে এরকমটা নয়, কর্মকে অনুসরণ করতে পারে, অন্য কিছুকে অনুসরণ করতে পারে। ঠিক। আচ্ছা, হ্যাঁ, গত ক্লাসে মানে শুভদীপ স্যারের ক্লাসে আপনারা কি কি শিখেছেন এরপরে আমাকে একটু জানিয়ে দিন। সত্রী আর সানজ প্রত্যয়। আচ্ছা, সত্রী প্রত্যয় শিখেছেন আর সানজ প্রত্যয় শিখেছেন। ঠিক আছে, এটা লাস্ট ক্লাসে হয়েছে। তার আগের শনিবারে কি হয়েছিল? তখন ওই কৃত্য প্রত্যয় হয়েছিল। প্রত্যয়গুলো হয়েছিল। কৃত্য প্রত্যয় হয়েছিল আপনার। আচ্ছা, কটা কৃত্য প্রত্যয় শিখেছেন আপনারা? দুটো, অনিয়র অনিয়র আর তব। তব্যত, তাই তো? হুম হুম। অনিয়র আর তব্যত, এই দুটো প্রত্যয় কৃত্য প্রত্যয়। আচ্ছা, আর তারপরে সানজ আর সত্রী শিখেছেন। ঠিক আছে, যাই হোক, এইবারে আমরা যখন কিছু পড়বো সেখানে যদি আমরা সানজ সত্রী প্রভৃতির প্রয়োগগুলো দেখতে পাই সেক্ষেত্রে খুবই ভালো হবে, অংশগুলো আলোচনাও হয়ে যাবে। যাই হোক, একটা জিনিস মনে রাখুন, আপনারা এটা শুনেছেন কৃত্য প্রত্যয় কতগুলো? কৃত্য প্রত্যয় মূলত 7টা, বুঝতে পেরেছেন? আমরা মূলত এখানে 3টেই পড়ি। 3টে বলতে আবার আমি একটু লিখে দেই। কৃত্য প্রত্যয়
সপ্তসন্ধি। প্রথমে হলো আমাদের তব্যত, তব্য, অনিয়র, ইয়ত, ণিয়ত, ক্যপ, আর একটা হচ্ছে কেলিমার। এরকম করে টোটাল 7টা কৃত্য প্রত্যয় আসে, ঠিক আছে। তার মধ্যে এই যে দুটো দেখছেন তব্যত আর তব্য, হিসেব মতো আপনারা দুটো দুটো কৃত্য প্রত্যয় পড়েন, আপনারা 3টে পড়ে নিয়েছেন। তব্যত আর তব্য এই দুটো রূপ একই রকম দেখতে হয়। তাহলে স্যার এখানে আমরা কি করলাম, তাহলে একটা দেখছি কেন? তো এই যে তকারটা এর এখানে লোভ হয়ে যায়, বুঝতে পারলেন তো? আলটিমেটলি কিন্তু এই তব্য থাকে, মানে ভবতা পঠিতব্যম, এই প্রয়োগ করলে এখানে তব্য তো থাকতে পারে, তব্য তব্য এটাও থাকতে পারে, দুটোই থাকতে পারে। বুঝা গেছে? দুটোরই সেম মিনিং। তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে চিহ্ন তকারটা দেখছেন না, ওটা খালি স্বরের পার্থক্য করে একটা। বেদে প্রভৃতিতে যদি ব্যবহার হয় সেক্ষেত্রে ও কি করে, একটা স্বরের পার্থক্য করে, উচ্চারণের সময় একটা স্বরের পার্থক্য করে বেদে, আর কিছু না। কিন্তু দুটোই সেম। ঠিক একইভাবে অনিয়র প্রত্যয়ও সেম মিনিং বোঝায়, বাট আমাদের প্রত্যয়টা আলাদা, আর কিছু না। এই 3টে আমরা পড়ি। তাহলে তব্য তব্বর সম্পর্কে কি শিখেছেন আমাকে একটু বলুন, একবার ঝালাই হয়ে যাক। শর্মিষ্ঠা ম্যাম। স্যার ওই হ্যাঁ। তব্য, ওটায় তটা লোপ পাবে, হুম। আর অনিয়রে অনিয়রে রটা লোপ পাবে। রেপটা লোপ পেয়ে যাবে, হ্যাঁ ঠিক। দিয়ে এদের এদের মানে বাক্য সংরচনাটা কেমন? হ্যালো, হ্যাঁ, এদের বাক্য সংরচনাটা আমরা কিভাবে করি? উচিত অর্থে যেটা বিধিলিং এর ওই উচিত অর্থে যখন আমরা কর্তৃপক্ষ থেকে কর্মবাচ্যে যাই, হুম। তখন হচ্ছে ওই তব্য অনিয়র ওইগুলো ব্যবহার হয় ধাতুর পর। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা, এবারে যেমন একটা বাক্য বলুন। তাপস বাবু একটা বাক্য। তেন গমনীয়। তেন গমনীয়ম, ঠিক। আর তেন গমনীয়ম। আচ্ছা, এখানে যদি আমরা একটা কোনো কর্ম দেই তাহলে কি হবে? তেন যেমন ধরুন, তেন গন্তব্যমও বলতে পারতাম। তেন গন্তব্যম বলতে পারতাম, ঠিক বলেছেন। তেন গন্তব্যম হয়ে গেল। এবারে স্যার এখানে বলুন, এই যে গন্তব্যম বা গমনীয়ম আছে, এটা যদি আমরা এখানে একটা কর্ম অ্যাড করে দিই, মানে একটা কিছু কর্ম অ্যাড করে দিলাম, ধরে নিন তেন বিদ্যা বিদ্যালয়। গমনীয়ম। এটা কি ঠিক আছে বাক্যটা? এটা তো ঠিকই আছে, প্রথমাতে হবে বিদ্যালয়টা এখানে, কিন্তু কারণ তেনটা তৃতীয়াতে আছে, এখানে কর্মটা তো প্রথমাতে হতে হবে। আচ্ছা, তাহলে বিদ্যালয়মটা বিদ্যালয়ম হবে নাকি বিদ্যালয় হবে? তো বিদ্যালয় যদি আমি এটাকে যদি আমি নপুংসক যদি ধরি, বিদ্যালয় তো নপুংসক নয়, তো তাহলে পুংলিঙ্গ হলে বিদ্যালয় হবে। আচ্ছা, এবারে তাহলে কি এখন বাক্যটা ঠিক আছে? তেন বিদ্যালয় গমনীয়ম। এখন ঠিক আছে। আচ্ছা। না 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 না, আমি বলছি এটা এটা ঠিক বাক্য হচ্ছে তেন বিদ্যালয় গমনীয় গমনীয়। ঠিক ঠিক, খুব সুন্দর স্যার। এখানে তাহলে হবে না, কারণ কারণ এটা এটা তো নপুংসক নয়, গমনীয়ম করতে পারবো না। ঠিক 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 বলেছেন। তাহলে এখানে এই জিনিসটা সবসময় আমাদেরকে দেখতে হবে যে আমাদের এই যে তব্যত প্রত্যয়ান্ত অথবা অনিয়র প্রত্যয়ান্ত যে শব্দগুলো নিষ্পন্ন হলো, সেই শব্দগুলোর কিন্তু মানে সেই শব্দগুলো কিন্তু কাকে ফলো করবে? কর্মকে ফলো করবে। কারণ কর্মবাচ্যে বাক্যগুলো হয়, যেহেতু সে কর্মকে ফলো করবে, তব্যত প্রত্যয় আর অনিয়র প্রত্যয় কর্মবাচ্যে হয় বা ভাববাচ্যে হয়,
মানে কর্মবাচ্যে ভাববাচ্যে হয় বলে সে সবসময় কর্মকে ফলো করবে বা ক্রিয়াকে ফলো করবে। ভাববাচ্যে কর্ম নেই বলে সবসময় নপুংসকলিঙ্গ থাকবে, আর কর্মবাচ্যে কর্ম যে লিঙ্গে হবে সেই লিঙ্গকে অনুসরণ করবে, তার বচন অনুসরণ করবে, তার বিভক্তিও অনুসরণ করবে। তাহলে সেই জন্য সাহা বিদ্যালয়ম গচ্ছতু এটাকে আমরা এইভাবে বলতে পারি, অথবা তেনা বিদ্যালয়ঃ গমনীয়ঃ, তার বিদ্যালয়ে যাওয়া উচিত, এই অর্থে আমরা তেনা বিদ্যালয়ঃ গমনীয়ঃ। যদি এখানে বিদ্যালয়ের স্থানে অন্য কিছু থাকতো, যেমন ধরে নিন তেনা বাটিকা, হ্যাঁ মঞ্জু ম্যাম এটা কি হবে? তেনা বাটিকা গমনীয়ঃ, ঠিক আছে বাক্যটা? আমি দেখি। শোনা যাচ্ছে না ম্যাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তেন ও বাটিকা, তাহলে ওই গমনীয় হবে না, বাটিকা হচ্ছে আক্রান্ত, তো তাহলে ওই যে কি শব্দ অনুযায়ী ওইটা ওইটা যেমন পুংলিঙ্গে রাম শব্দের মতো গমনীয়া হবে, তাহলে গমনীয়া হবে, ঠিক আছে? তাহলে তেনা বাটিকা গমনীয়া স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো, আর নপুংসক লিঙ্গে ফল শব্দের মতো চলে। এটা হচ্ছে বিষয়। তাহলে এখানে যদি আমরা এরকম করি তেনা মন্দিরাণি মন্দিরাণি, তাহলে প্রবাল বাবু বলুন তো কি হবে? মন্দিরাণি গমনীয়ানি। গমনীয়ানি, কারণ এখানে নপুংসক লিঙ্গ তো হলোই, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় হলো যে বচনের পরিবর্তন হয়ে গেল, বহু বচন হয়ে গেল, ঠিক আছে? এই ঠিক আছে, এটা ভালো বুঝেছেন আপনারা, অসুবিধা নেই। এরপরে হ্যাঁ, আমরা আরেকটা জিনিস দেখেছিলাম সত্রিব্রত্য। সত্রিব্রত্য এটা কি একটু বলুন? সত্রী প্রত্যয় সবসময় বর্তমানকালে ইউজ হয়, এবং ওটা কর্তৃবাচ্যে একমাত্র ইউজ হয়। খুব সুন্দর। আচ্ছা, যেমন আমরা যেরকম যদি ধরুন একটা এক্সাম্পল নেই যে ভারতী কালাম জানাতি, হুম তো এটা যেহেতু সত্রী করতে গেলে এটা বহু বচন হচ্ছে জানন্তি, তার থেকে ন আর হস্যই কেটে গিয়ে হয়ে যাবে জানতি, আর হ্যাঁ, সুতরাং প্রতিপাদিকটা হবে ওইখানে, মানে ওই ওইখানে জানতি মানে জানত হলো। হ্যাঁ, তো হুম সেইটা আপনার এইখানে যখন প্রয়োগ হবে তখন হবে ভারতী কালাম জানতি অস্তি, মানে দীর্ঘই। জানাতি অস্তি। আচ্ছা, এখানে সত্রিব্রত্যয় বর্তমানকাল বোঝানোর জন্য ব্যবহার করা হয়, ঠিক হ্যাঁ, কথা। এইবারে এই যে সত্রিব্রত্যটা হলো, এখানে প্রাতিপদিকটা তাহলে প্রথমে আমাকে নিষ্পন্ন করতে হবে, একটা প্রাতিপদিক তৈরি করতে হবে, তো সেটাকে পুংলিঙ্গে নপুংসকলিঙ্গে স্ত্রীলিঙ্গে চালাতে হবে। যেরকম আপনি এক্ষুনি বললেন যে জানাতি জানিতঃ জানন্তি, তাহলে ওটাকে কি হলো? জানাত এরকমটা থাকলো, জানাত। তারপরে ওটাকে চালাবো, ঠিক আছে। আর সানজ প্রত্যয় কি বিষয়টা? ওটা হচ্ছে গিয়ে আর এইটার আর একটা ব্যাপার আছে যে এটা পরমস্পতিতেই আর কি ওই কর্তৃবাচ্যে এরকম হবে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, ঠিক। আর আর ওইটা যেটা ওই সানজটা যেটা, হ্যাঁ, সেটা প্রথম কথা সবকটাই কর্মবাচ্যে হবে, আর কর্তৃবাচ্যে হতে পারে যদি ওটা আত্মনেপদিতে হয়। আচ্ছা, আত্মনেপদী হলে কর্তৃবাচ্য, আর না হলে সর্বদা নাহলে সর্বদাই কর্মবাচ্যে তো এমনিই হবে। কর্মবাচ্য হবে। একটা উদাহরণ বলুন। এই একটা ইচ্ছা করলেন, দাঁড়ান ভাবি। এটার উদাহরণ উনি বলেছিলেন অনেক। আচ্ছা, কেউ একটা উদাহরণ বলুন। রাম জনক জননীম সেবতে। সেবতে, হ্যাঁ, এবারে বলুন পরিবর্তন করে। এটা হবে সেবেমান রাম সেবেতে। আচ্ছা, এটা এই যদি আমি পরিবর্তন করি তাহলে হবে সেবাতে সেবন্তে, তাহলে ওটার সেবন্তে ওটা অন্তে বাদ হয়ে সেবমান,
তাহলে রাম সেবমান নয় স্যার, সেবমান। হ্যাঁ সরি সেবমান। হুম, দিয়ে আর এটা পরিবর্তন হয়ে যাবে, এই জরানিমটা পরিবর্তন, এটা তো প্রথম অধ্যায়ে চলে যাবে। কেন? তাহলে কি হবে বিষয়টা আবার বলুন। তাহলে আমি বাক্যটা কি লিখবো আপনি যেটা না বললেন? না তখন যাবে রামেণ। আচ্ছা, রামেণ রামেণ জননী জননী সেবামানা সেবামানা সেবামানা। সেবমানা। হুম, রামেণ জননী সেবমানা। এই বাক্যটা কি ঠিক আছে? না মতামত দিন। সেবমানাহা হবে আর কি। না, না সেবমানা না ঠিক সেবমানা আছে। না, সেবমানা না, কোনটা? সেবমানা ঠিক আছে, কিন্তু তারপরে অস্থি লাগবে। আচ্ছা, অস্থি। অস্থি লাগিয়ে দিলাম, ঠিক আছে। এখন কি বাক্যটা ঠিক আছে? আসলে আমি জানি আপনাদের এই জিনিসগুলো একটু কঠিন, আমরা ওই জন্য আলোচনা করে নিই, আরেকবার কি হয় জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে যায়। আমি বলতে পারি যে সানজ প্রত্যয়, সানজ প্রত্যয়টা যেমন কর্মবাচ্য হয়, কর্তৃবাচ্য হয়, কারণ এটা আত্মনেপদী, এটা মূল মূল ব্যাপার। হ্যাঁ। রাম জানিম সেবতে, এটা কিন্তু কর্তৃবাচ্য, কিন্তু এটা কিন্তু সানজ প্রত্যয় হ্যাঁ, মানে এখন এখানে তাহলে হয়েছে। এখন কি তাহলে এই যে রামেণ জননী সেবমানা অস্তি, এই যে বাক্যটা আপনি বললেন, এই বাক্যটা কি কর্তরি বাচ্চে আছে না কর্মবাচ্যে আছে? এটা কর্মনীতি, রামেরটা কর্মনীতি আছে। কর্মনীতে আছে, আচ্ছা। তাহলে কি বাক্যটা ঠিক আছে? সেটা ঠিক আছে কিনা সেটা একটু আমাদের বিচার করতে হবে। এইটা প্রবালবাবু আমাদের জাজ আছেন, উনি বলবেন। হ্যাঁ, না না, আচ্ছা। আমি জাতপাত কিছু নই, কেউই জাজ নয় এখানে, হ্যাঁ, আমরা বলুন। সবাই শিখছি। আমার যেটা মনে হয় স্যার, এটা হবে রামহ জননীম সেবমানা অস্তি। কি বললেন? রামহ রামহ জননীম হ্যাঁ সেবমানা অস্তি। সেবমানা अस्ति। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, শর্মিষ্ঠা ম্যাম ঠিক আছে? স্যার আমার এটা এখনো আয়ত্ত হয়নি। আয়ত্ত হয়নি, আচ্ছা। মঞ্জু ম্যাম? আমিও সেরকম বুঝিনি, আমি শুধু এইটুকু বুঝেছি যে ওই আন আর হচ্ছে মান, এই দুটো যোগ হয় ধাতুর আচ্ছা, পরে। ঠিক আছে, ঠিক আছে, হোক। আমরা আসলে ওই আন মানের ব্যাপারটা এতটা ডিটেলস আলোচনা করছি না, আমরা প্রথমে এই জিনিসটা জানি যে দেখুন, ধাতু আমরা যে দেখেছি না, আমরা একটা ক্লাসে আলোচনা করেছিলাম, আত্মনেপদী, পরস্মৈপদী প্রভৃতি দেখেছিলাম, উভয়পদী ইত্যাদি দেখেছিলাম। তো সানজ প্রত্যয় বা সত্রী প্রত্যয় ব্যবহার করার সময় আমাদের বর্তমান কাল আমরা যেটা দেখি, মানে ওটা করা চলছে, যেমন ও যেতে যেতে খাচ্ছে, পড়তে পড়তে লিখছে, এই সমস্ত গুলোতে কি হচ্ছে, একটা ক্রিয়া আর একটা ক্রিয়া, দুটো ক্রিয়া সব সময় সমান হচ্ছে। যেমন এখানে আপনি দেখুন, আপনাকে যেটা অস্থি আপনারা বলছেন, অস্থি মানে কি আছে, এটা হচ্ছে নিউট্রাল একটা ক্রিয়া, দুটো ক্রিয়াই কিন্তু এখানে বোঝা যাচ্ছে। রামহ জননীম সেবতে মানে সেবা করতে করতে থাকছে, এরকম একটা ব্যাপার। রামহ জননীম সেবমানহ अस्ति, এটার মানে হচ্ছে রাম জননীকে সেবা করতে করতে আছে, এটা অর্থ, এটা মানে সেবা করছে, যেটা বর্তমানকাল, সেটাই যেটা আপনারা জেনেছেন সেটা ঠিক। এইবার বিষয়টা দেখুন, আমাদেরকে ফার্স্টে দুটো জিনিস এখানে ভাবতে হবে। কি আপনারা কিভাবে ক্রিয়ার পরিবর্তন হয়ে সত্যি সানজ করেন সেটা তো বুঝতে পেরে গেছেন, কিন্তু এখানে দেখুন আমরা যে দুটো বাক্য বলেছি এখানে সানজে, রামহ জননীম সেবতে, আত্মনেপদী ধাতুতে সানজ প্রত্যয় হয়। তো সেবতে, রামহ জননীম সেবতে, এটা তো কর্তৃবাচ্যে আছে, তাই তো বাক্যটা? কর্তৃবাচ্যে হ্যাঁ। থাকলে হ্যাঁ, এটা সানজ, এটাও সানজ। এটাও সানজ। হ্যাঁ, এবারে কর্তৃবাচ্যে সানজ। আছে, কর্তৃবাচ্যে যখন আছে, তখন এই যে সেবতেটা, সেবতটাকে আমি প্রথমে সানজ করে নেব, সানজ করে নেবার পরে তাহলে সেবমানও হয়ে গেল, প্রাতিপদিকটা কি তৈরি হলো? প্রাতিপদিকটা তৈরি হয়ে গেল সেবমান, এটা হলো প্রাতিপদিক, ঠিক আছে? এই প্রাতিপদিকমটা হয়ে যাবার পরে এইবারে এইটা আমাকে প্রথমে দেখতে হবে কাকে ফলো করবে। এই জিনিসটা এতটা জেনে গেলেই বাদ বাকি কাজ মিটে গেল। কাকে ফলো করবে এখানে? কর্তরি বাচ্চে কাকে ফলো করে? কর্তাকে ফলো করে। তাহলে এই বাক্যটা কর্তাকে। কর্তা কে ছিল? রামহ।
রামহর লিঙ্গ কি ছিল? পুংলিঙ্গ। বচন কি ছিল? এক বচন। বিভক্তি কি ছিল? প্রথমা। তাহলে সে কাকে ফলো করবে? রামহকে ফলো করবে। তাহলে সেবমানহটা হয়ে যাবে রামহ, এটা কি হয়ে গেল তাহলে? সেবমানহ। বোঝা গেছে? এইবারে দেখুন আর কোনো কিছু পরিবর্তন আমি করলাম না, জননীম জননীমের মতো থাকলো, রামহ সেবমানহ হলো। এখন একটা জিনিস দেখুন, এই যে সেবমানহ পদটা আছে না, এটা কিন্তু রামের বিশেষণ হয়ে গেল, বুঝতে পারছেন? যখনই আপনারা একটা জিনিস দেখবেন, কোনো কিছু কোনো শব্দ, এই যে বারবার আমরা দেখলাম, এই যে কিছুক্ষণ আগে তব্য তব্য দেখলাম, এগুলোতেও দেখুন সে যদি কর্তাকে ফলো করে বা কর্মকে ফলো করে হচ্ছে মানে সে কর্মের বিশেষণ হয়ে যাচ্ছে। যখনই সে কাকে ফলো করে হবে তখনই বুঝে নেবেন যে ওটা তার বিশেষণ। এখানেও ঠিক একইভাবে সেবমানহ হচ্ছে রামের বিশেষণ, মানে সেবা যে করছে সেই রাম জননী, মানে সেবা করণরত জননীকে সেবা, মানে এটাকে যদি আমরা অনুবাদ করি, বাংলায় অনুবাদ করলে এরকমটা দাঁড়ায়, জননীকে সেবা করে চলেছে যে রাম, এরকম অর্থ। সেবা মানহ মানে সেবা করে যাচ্ছে, এরকম অর্থ। ঠিক আছে? আমরা যেটাকে বাক্য এমনিতে যদি সাধারণভাবে বলি, জননীকে রাম সেবা করছে, সেটাই। তো সেবা মানহটা কিন্তু এখানে আমি মূলত এরকম ভাবে বাক্য বিন্যাসটা করলাম কেন, যাতে আমি এটা বোঝাতে পারি যে সেবা মানহটা হচ্ছে রামের বিশেষণ। এটা মানে ক্রিয়ার মতো ব্যবহার হচ্ছে, এটা সেবা মানহ বলে সেবা করছে, এটা বোঝা যাচ্ছে, কিন্তু এটা বিশেষণ। যেহেতু এটা বিশেষণ, সেই জন্য দেখুন স্যার একটা অস্তি ক্রিয়াপদ আমাকে লাগাতে হয়েছে, না হলে অস্তি ক্রিয়াপদ লাগাতে হতো না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? অস্তি ক্রিয়াপদ লাগানোর তাৎপর্যটাই ওখানে, যেহেতু এটা এখন সেবমানহটা এখন রামকে ফলো করছে, রামের বিশেষণ। আমি কি বোঝাতে পেরেছি ব্যাপারটা? হ্যাঁ, বোঝা গেছে বোঝা গেছে। আচ্ছা, এইবারে দেখুন ঠিক একই জিনিসটা কর্মনীতে করতে হবে আমাকে। কর্মনীতে যদি আমি করি তাহলে কিন্তু আপনারা বাক্যটা তো ঠিক বললেন, কিন্তু একটা জায়গাতেই খালি ভুল হয়ে গেল। কিভাবে? প্রথমে আমাকে কি করতে হলো কর্মনীতে করার জন্য, একটা জিনিস দেখুন, রামেণ কর্মনীতে রামহ হয়ে গেল, তৃতীয়াতে চলে গেল, জননী প্রথমাতে চলে এলো। এইবারে সেবতে যে পদটা আছে, সেই পদটা আমি যখন কর্মবাচ্যে করি তখন আমি কি করি? আমি তখন কি লাগাই? সেবতেটাকে যদি আমি কর্মতে করি তাহলে কি হবে? কর্মনীতে সেব্যতে, এরকম করি তো। রাইট রাইট। রামহ জননীম সেবতে কর্মবাচ্য হয়ে গেলে রামেণ জননী সেব্যতে। তো এখান থেকে সেব্যতে তৈরি করার পরে তেটাকে উড়িয়ে দাও, সেখানে যেমন এটা সরি, এটা কারেক্ট হবে জননী সেব্যমানা। সেব্যমান। এবারে দেখুন তাহলে রামেণ জননী কি হয়ে গেল? সেব্যমানা। সেব্যমান। এবারে এখানে কর্ম কে আছে? কর্ম আছে জননী, কর্মকে ফলো করছে, সেই জন্য সেব্যমানা। এটা এখন কার বিশেষণ হয়ে গেছে? এটা এখন জননীর বিশেষণ হয়ে গেছে। জননীর বিশেষণ হয়ে গেছে, কারেক্ট কারেক্ট। ঠিক আছে? রামেণ জননী সেব্যমানা अस्ति। ঠিক একইভাবে মানে সব ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই বিষয়টা জানতে হবে। মানো আনোর ব্যাপারটা এখানে আমি বলছি না, আমার বক্তব্যটা হচ্ছে যে ধারণাটা ক্লিয়ার হোক যে আমাদের যে দু রকম ধাতু আছে, পরস্মৈপদী আর আত্মনেপদী, বিশেষ করে শর্মিষ্ঠা ম্যাম আর মঞ্জু ম্যাম, আপনারা এই বিষয়টা জানুন। আমরা যে তিন রকমের ধাতুর কথা বলেছি, আত্মনেপদী, পরস্মৈপদী আর উভয়পদী, তার মধ্যে পরস্মৈপদী ধাতু হলে সেখানে আমরা কর্তৃবাচ্যে সানস প্রত্যয়ের ব্যবহার করব। যদি ধাতু আত্মনেপদী হয় তাহলে আমরা কর্তৃবাচ্যে না ভুল বললাম কথাটা, যদি আমাদের পরস্মৈপদী ধাতু হয় তাহলে আমরা কর্তৃবাচ্যে শত্রু প্রত্যয়ের ব্যবহার করব। যেমন রামঃ পঠতি, এই বাক্যটাকে রামঃ পঠন अस्ति। ঠিক আছে স্যার, আপনাদেরকে পাঠিয়েছেন কিভাবে কি রূপ পরিবর্তন হয় সেগুলো তো আপনারা জানেন, আমি বোঝাতে চাইছি। পঠতি যে পট ধাতুটা কেমন ধাতু? তাহলে পট ধাতুটা হচ্ছে পরস্মৈপদী ধাতু। যেহেতু ওটা পরস্মৈপদী ধাতু, সেই জন্য তার রূপের পরিবর্তনটা কেমন হবে? রূপের পরিবর্তনটা এই আমরা দেখলাম, পঠন করে দেবো, পঠত করে দেবো আগে, পঠত করার পরে ওটাকে প্রথমাতে চালিয়ে পঠন রূপটা হবে। তো পঠন রামঃ अस्ति। এখানে দেখুন পঠন শব্দটা কিন্তু রামের বিশেষণ, বুঝতে পারছেন তো? শত্রু প্রত্যয়ান্ত সানজ প্রত্যয়ান্ত শব্দ সবসময় কর্তাকে ফলো করে। সানজ প্রত্যয়ান্ত শব্দ কর্তাকেও ফলো করে, কর্মকেও ফলো করে। বোঝা গেছে? তাহলে কর্তাকে ফলো করে মানে কর্তার বিশেষণ,
কর্মকে ফলো করে মানে কর্মের বিশেষণ। যখন কাউকে ফলো করছে না তখন ক্রিয়াকে ফলো করছে, সেই জন্য সে নপুংসক লিঙ্গে থাকে। ক্লিয়ার? ঠিক আছে। হ্যাঁ স্যার। বোঝা গেছে তো? এবারে দেখুন, যদি এটা আমরা এখন যদি সানজ লাগে, সানজ কোথায় হয় বললাম? আত্মনেপদী ধাতুর ক্ষেত্রে। যেরকম আমরা প্রথমের উদাহরণটাতে দেখলাম, রামঃ সেবতে। তাহলে কি হলো? রামঃ সেবতে মানে এটাকে কি করলে? রামঃ সেবমানঃ अस्ति। এবারে সেবমানহটা হয়ে গেল রামের বিশেষণ। সেবমানহ রামঃ अस्ति। রাম রয়েছে, সে কেমন রাম? তো সেবমানহ রাম, সেবার রত রাম, যে সেবা করে চলেছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে সেবমানহ রামঃ। এইবারে ঠিক একই জিনিসটা যখন আত্মনেপদী ধাতু হবে তখন সানজ, যখন পরস্মৈপদী ধাতু হবে তখন সত্রী। এইবারে দেখুন, এইটার ক্ষেত্রে মূলত সত্রী আর সানসটা কখন হয় জানেন? এই এই যে দেখতে পাই না আমরা আত্মনেপদী ধাতুতে এই যে তে 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 প্রভৃতি ব্যাপারটা হয়, তেটাকে দেখেই কিন্তু এই সানস প্রত্যয় ব্যবহার হয়। তো এই জন্য কোন পরস্মৈপদী ধাতু যদি কর্ম হয়ে যায়, কর্ম হয়ে গেলে তো স্বাভাবিকভাবে, যেমন কর্ম কেমন, রামঃ পঠতি বলার সঙ্গে সঙ্গে এটাকে যদি আমি বাচ্চে কর্মবাচ্যে পরিবর্তন করি তখন কি হয়ে গেল? রামেণ পঠ্যতে। বোঝা গেছে? এবারে দেখুন সাম্যটা কি। সানজ প্রত্যয় আমি হঠাৎ করে কর্মবাচ্যে করতে গেলাম কেন? কর্মবাচ্যে করতে গেলাম কারণ দেখুন সানজ প্রত্যয় কোথায় হচ্ছিল? আত্মনেপদী ধাতুর ক্ষেত্রে হচ্ছিল। যখন আমি কোনো পরস্মৈপদী ধাতুকে আত্মনেপদী করে নিলাম তখন কিন্তু ওটাতেও তে তে চলে এলো। যেহেতু তে এলো সেই জন্য ওটা প্রবৃত্ত হয়ে যাবে, সানজ প্রত্যয় ওখানে প্রবৃত্ত হয়ে যাবে। বোঝাতে পারলাম ব্যাপারটা? ঠিক আছে, ঠিক আছে। সানজ প্রত্যয়ের লিঙ্গটা কি? সানজ প্রত্যয়ের লিঙ্গ মানে চিহ্ন। সানজ প্রত্যয়ের চিহ্নটা কি? চিহ্ন হচ্ছে আত্মনেপদী। পরস্মৈপদী ধাতু তো সর্বদা পরস্মৈপদী, আত্মনেপদী ধাতু আত্মনেপদী। উভয়পদী ধাতু পরস্ময়ীয় হতে পারে, আত্মনীয় হতে পারে। কিন্তু পরস্মৈপদী ধাতু আত্মনেপদী হয় কখন? হয় কর্মবাচ্যে হয়। যখন কর্মবাচ্যে কর্মপ্রধান হয়ে যায় তখন ধাতুটার জন্য আমরা আত্মনেপদী প্রয়োগটা করে থাকি। তখন সেখানে কিন্তু সেই জন্য কর্মবাচ্যে কি প্রয়োগ হবে? কর্মবাচ্যে সানজ প্রত্যয় হয়ে যাবে। শর্মিষ্ঠা ম্যাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, মঞ্জু ম্যাম? হ্যাঁ বুঝেছি, কিন্তু আমার একটা জিনিস কনফিউশন যাচ্ছে। একদম প্রথম ক্লাসে বলেছিলেন, আমি ভুলে গেছি সঠিক, যে আমরা, উনি বলেছিলেন বিভক্তি দিয়ে, যে আমরা শব্দরূপগুলোতে হচ্ছে 18টা 7টা করে 3 রকম, 3 7 21টা বিভক্তি পাই। ওই যে সুবন্ত পদ বলে, আর 18টা হচ্ছে বিভক্তি না কি তিঙন্ত পদ পাই। হ্যাঁ হ্যাঁ, তিঙন্ত পদ পায়। তা সেখানে 9টা 18টা হচ্ছে পরস্মৈপদী আত্মনেপদী। তাহলে ওই যে ওখানেই তো বলেছিল যে আত্মনেপদীতে ওই 9টা ওই যে তিঙত, তাহলে এখানে আবার সানজ বলছে যে আত্মনেপদীতে। না না না, দেখুন আমরা দেখুন দুটোর মধ্যে পার্থক্য আছে। মানে দেখুন ওই যে 9টা প্রত্যয় আমি বললাম না, 9টা 18টা প্রত্যয় যখন ছিল, সেই যে পদটা হয়, সেখানে যে পদটা হয় তাকে কি বলা হয় বলুন তো? তাকে বলা হয় তিঙন্তম পদম বলা হয়। তো তিঙন্তম পদম বা ক্রিয়াপদম আমি বলেছিলাম। ঠিক একইভাবে এখানে রামেণ পঠ্যতেও দেখতে পাচ্ছেন তো, এটাও হচ্ছে একটা তিঙন্তম পদম। কিন্তু সানজ প্রত্যয় বা সত্রী প্রত্যয়ান্ত যে শব্দ, যেমন এই যে এখানে সানজ হয়েছে, এটা কিন্তু একটা সুবন্তম পদম। বোঝা গেছে? সুবন্তম পদম কেন? দেখুন এই যে সেবমানহ, সেবমান প্রাতিপদিক তৈরি করেছি আমি আগে, সানজ প্রত্যয় যুক্ত করে সেবমান প্রাতিপদিক তৈরি করেছি। তা প্রাতিপদিকটা তৈরি করার পরে সেখানে আমি লিঙ্গ লাগিয়েছি, বচন লাগিয়েছি। যে রাম আছে পুংলিঙ্গে, সেই জন্য পুংলিঙ্গ, এক বচনে এক বচন, এক প্রথমা বিভক্তি প্রথমা বিভক্তি। তাহলে এখানে দুটোর মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে তিঙন্ত পদ সেবতে। দেখুন এটাতে কি আছে? টোটাল আছে, এটাতে ধাতু আছে, ধাতুহু, প্লাস এটাতে কি রয়েছে? আরেকটা জিনিস রয়েছে যেটা, সেটা হচ্ছে টিপ প্রত্যয়। টিপ প্রত্যয় মানে যে যেগুলো আমরা আলোচনা করেছিলাম, তিপ্তসজি প্রভৃতি 18টা প্রত্যয়ের মধ্যে একটা প্রত্যয়। তো এখানে রয়েছে ত প্রত্যয়। 18টা প্রত্যয়ের মধ্যে এটা আত্মনেপদী ধাতু বলে ত আতাম ঝ থা সাথাম ধুয়াম ইটু বহিং মহিং। তাহলে ত হয়ে গেছে, দিয়ে এই সেবতের রূপটা তৈরি করেছে।
কিন্তু এখানেও ঠিক একইভাবে কি হয়েছে, এখানে ধাতু আছে, তার সঙ্গে কি আছে, ধাতুর সঙ্গে ইয়ক বলে একটা প্রত্যয় হয়েছে, কর্মবাচ্যে ইয়ক প্রত্যয় হয়, সেই ইয়ক প্রত্যয় যুক্ত হওয়ার পরে তার সঙ্গে আরেকটা জিনিস যুক্ত হয়েছে ত প্রত্যয়, দিয়ে এটা তৈরি করেছে, এই তিঙন্ত পদটা তৈরি করেছে। কিন্তু সেবমানহর এখানে যে সুবন্ত পদটা সে কিভাবে তৈরি হয়েছে বলুন তো? সে প্রথমে ধাতু নিয়েছে, ধাতুর সঙ্গে কি হয়েছে, আগে এই যে সানজ প্রত্যয় হয়েছে, বোঝা গেছে, দিয়ে একটা প্রাতিপদিক তৈরি হয়েছে। এবারে এই প্রাতিপদিকটা হচ্ছে সেবমানো। কি প্রাতিপদিক এটা হচ্ছে, এটাকে বলবো আমরা কি, সেবমানো প্রাতিপদিক, সেবমান। এই প্রাতিপদিকটাকে এবারে কর্তা বা কর্মকে দেখে চালাতে হবে, যেহেতু এটা কর্তৃবাচ্য তাহলে এটা কি হবে, কর্তাকে ফলো করবে। রামহ কর্তা পুংলিঙ্গে আছে, সেই জন্য বিসর্গ হয়ে গেল। যদি আমি এখানে লসা দিতাম তাহলে সেবমানা হয়ে যেত। বোঝা গেছে ম্যাম? পার্থক্যটা এখানেই। মানে আপনি যদি বলতে চাইছেন যে স্যার ওখানেও তো ওখানে তিন প্রত্যয় হয় 18টা, তাহলে এটা কেন দেওয়া হলো? এটা দেওয়ার কারণটা হচ্ছে এটা তিঙন্ত পদ নয়। এখন একটা ধাতুর উত্তর অনেক প্রত্যয় হতে পারে, যে আপনি যেমন এই যে তব্যতব্যীয় প্রত্যয়টা লাগালেন, এটা হচ্ছে গিয়ে ঔচিত্য বৈচিত্র্য এগুলো বোঝানোর জন্য আমি অন্যভাবেও ব্যবহার করতে পারি বাক্যকে, এইটা বোঝানোর জন্য। যেমন আমি যদি বলি রামহ অগচ্ছত, আমি এটা বললাম তো, মানে রাম গিয়েছিলেন, এইটার স্থানে অগচ্ছত না বলে আমি এরকমও তো বলতে পারি রামহ গতবান। হ্যাঁ, অতীতকালটাকে বোঝানোর জন্য আমরা ওখানে আরেকটা প্রত্যয় ব্যবহার করলাম, ধাতুর তবতু। সঙ্গে কেবল তবতু মানে তিং প্রত্যয় যুক্ত করে যেমন রূপটা দাঁড়ালো, ঠিক একইভাবে সেই অর্থটাকে বোঝানোর জন্য আমরা কৃত প্রত্যয় যুক্ত করলাম, তবতু প্রত্যয় যুক্ত করে রামহ গতবান। দুটোর মিনিং সেম, কিন্তু দুটো পদ ম্যাম আলাদা। একটা তিঙন্ত পদ রামহ অগচ্ছত, তিঙন্ত পদ। রামহ গতবান এটা হচ্ছে সুবন্ত পদ। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এইটা এই ধরনের বাক্য ব্যবহার করার মূলটাই এটা। ওই জন্য যখনই আপনি কোনো সুবন্ত পদ ব্যবহার করবেন তখন আপনাকে বাই ডিফল্ট অস্তি প্রভৃতি ক্রিয়াপদ দিতেই হবে। যেমন দেখুন এখানে সুবন্ত পদ হয়ে যাবে মানে ওটা কর্তা বা কর্মের বিশেষণ হবেই। যেমন এখানে রামহা সেবমানহা বিশেষণ হয়ে গেল, সেখানেও ঠিক একইভাবে গতবান রামহা, গতবান যেটা পড়েছেন ওটা রামের বিশেষণ, সেই জন্য রামহা গতবান অস্তি এরকম লাগাতে হবে। বুঝলাম। ওগুলো ক্রিয়াপদের বদলে ওই যে বিশেষণ হয়ে যাচ্ছে বলে ওগুলো সুবন্ত পদ হয়ে যাচ্ছে। সুবন্ত পদ হয়ে যাচ্ছে, মানে দেখুন সুবন্ত বিশেষণ হয়ে যাচ্ছে বলে সুবন্ত পদ হচ্ছে না, সুবন্ত পদ হচ্ছে তারপরে বিশেষণ হচ্ছে। কারণ আমি তো প্রথমে প্রাতিপদিকটা তৈরি করছি, প্রাতিপদিক তৈরি করার পরে কর্তা কোন লিঙ্গে কোন বচনে কোন বিভক্তিতে আছে দেখে সেটাকে লাগাচ্ছি। তাহলে প্রথমে আমার পদটা তৈরি হচ্ছে। আমাদের কাছে শর্তটা কি, আমি একটা বাক্যকে তিঙন্তর দ্বারা ব্যবহার করতে পারি, কোনো বাক্যকে আমি সুবন্তর দ্বারা ব্যবহার করতে পারি। আমার ধরে নিন অতীতকালে ব্যবহার করার ইচ্ছা হয়েছে, যেমন আমি এখানে যদি দেখাই, এরকম আমার ধরে নিন ইচ্ছে হয়েছে, আমি এটা বলতে চাইছি যে রাম, কি বললাম, রাম বাড়ি গিয়েছিলেন, হয়ে গেল। এই বাক্যটা আমি বলতে চাইছি, আমি দুভাবে এই বাক্যটাকে বলতে পারি। একটা কিভাবে বলতে পারি, রামহ গৃহম আগচ্ছত, এরকম ভাবে বলতে পারি, এই বাক্যটাও শুদ্ধ। যদি আমি চাইছি যে আমি এরকম ভাবে বাক্যটা বলবো না, এখানে কি করেছি, আমি তিঙন্ত পদ লাগিয়েছি একটা, অগচ্ছতটা হচ্ছে তিঙন্তম পদম। আমার এখন ইচ্ছে হলো আমি তিঙন্ত পদ লাগাবো না, আমি সুবন্ত পদ লাগাবো, তবতু প্রত্যয় লাগাবো। তখন আমি কি করব, তখন আমাকে এরকম বাক্যটা করতে হবে, রামহ গৃহম গতবান। বোঝা গেল? তাহলে আমি সেই সেম মিনিংটা এখানেও বোঝালাম, কিন্তু এখানে পদটা হলো সুবন্তম পদম। বোঝা গেছে ম্যাম? হ্যাঁ, ঠিক আছে। প্রবাল বাবু আপনি কিছু বলছিলেন? হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ এই যে ধরুন বালকৌ গায়তঃ, হুম এইবার এইটাতে যখন আমি সত্যি লাগাচ্ছি হুম তখন ওটা গায়ন গায়ন্তহ গায়ন্তহ হবে নাকি গায়ন্তৌ হবে, গায়ন্তৌ হবে, বালকৌ আছে, আচ্ছা, বালকৌ গায়ন্তৌ হবে, গায়ন্তৌ হবে, কারেক্ট। ঠিক আছে, গায়ন্তৌ বালকৌ
পশ্যমি। দেখুন আমি এখানে আরেকটা আপনাদেরকে হয়তো এই ক্রিয়াপদ দুটো ব্যবহার করে দেখানো হয়নি। ধরে নিন বলছি বালকৌ, আপনি যেটা বললেন গায়তঃ, অহম না তৌ তো দেখুন, না চিন্তয়তঃ। দেখুন দুটো বাক্য বললাম, একটা বললাম বালকৌ গায়তঃ তৌ চিন্তয়তঃ, মানে বালকগুলো গান করছে সঙ্গে সঙ্গে তারা চিন্তাও করছে। আমি এই দুটো অংশটা আমি এরকম ভাবে আমার বলার ইচ্ছা। এটার থেকে আমি যদি এরকম বলি, আমি রাস্তায় হাঁটছি, বালকৌ গচ্ছতঃ বললাম, তো যেতে যেতে তারা কি করছে, খাচ্ছে, খাদতঃ। একসঙ্গে দুটো কাজ করছে ওরা, যাচ্ছেও আমরা এরকম ব্যবহার করি তো, যে যেতে যেতে খাচ্ছে, হ্যাঁ পড়তে পড়তে লিখছে, তুমুল লাগিয়ে করবেন। বলি না 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 কি বললেন স্যার, আবার বলুন একবার কথাটা। না এইটা দিয়ে যে তুমুন তুমুন প্রত্যয় লাগিয়ে, না না, না না, তুমুলটা না না তুমুল না না এখানে এখানে তুমুন না, এখানে তো এখানে এখানেই সত্যি হবে। সত্যি হবে তুমুন, সত্যি এখানে ক্লিয়ার করে নিন, এখানে তুমুন হয় না। তুমুনটা কখন হবে, যেতে যেতে খাচ্ছে। পড়ার তুমুল জন্য, অসীমতিকা ক্রিয়া তৈরি হয়। হ্যাঁ কোনো কিছু আমি একটা উদ্দেশ্য করে যেখানে যাচ্ছি সেখানে এটা করতে পারি আমি, তুমুনটা হবে। কিন্তু এখানে ওটা নয়, এখানে হচ্ছে সেম টাইমে দুটো কাজ হচ্ছে। যেমন আমি এখানে আপনাকে পড়াতে পড়াতে আমি নোট করছি, তাহলে কি হলো, আমি পড়াচ্ছি ও নোটও করছি, সেম কালে দুটো কাজ করছি। পড়াতে পড়াতে চিন্তা করছি, সে যেতে যেতে তারা দুজন যেতে যেতে খাচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে দুটো ক্রিয়া সেম কালে হচ্ছে বলে এখানে দেখুন সত্যি লাগবে। কি হয়ে গেল, এটা একটু আলাদা। তো সেই জন্য এখানে সত্যি প্রত্যয় আর সানজ প্রত্যয় এই অংশটাতে হয়ে থাকে। আমরা মূলত একটা কর্তাকে দিকে দেখিয়েছি, এখানে কি হলো, কর্তা সেম আছে, ক্রিয়াপদ দুটো আছে। সেই জন্য এখানে এই যে গচ্ছতঃটা আছে না, এখানে সত্রী হয়ে যাবে। সত্রী হয়ে গেলে সেটা হয়ে গেল কি, গচ্ছা গচ্ছন্তু। গচ্ছন্ত, হ্যাঁ গচ্ছন্তৌ বালকৌ খাদতঃ। দেখুন এবারে কি হলো, বালকের বিশেষণ হয়ে গেল গচ্ছন্ত। কোন কারা খাচ্ছে, তো যে বালকগুলো যাচ্ছে তারা খাচ্ছে। এবারে স্বাভাবিকভাবে বালকের বিশেষণ হয়ে গেল, বালক খাচ্ছে। কি ধরনের বালক, আমরা যদি বলি সুন্দরও বালকও খাদতঃ, কি বললাম, বালক খাচ্ছে, বালক দুজন বালক খাচ্ছে, সেই দুজন বালক কেমন, তো সুন্দর তারা। ঠিক একইভাবে এখানে বালকও খাদতঃ, দুজন বালক খাচ্ছে, তারা কেমন, তারা মানে যারা যাচ্ছে সেই দুজন বালক খাচ্ছে। তাহলে এটা বিশেষণ তো একটা। এখানে ধরে নিন 1000টা বালক আছে, তার মধ্যে সেই দুটো বালক গমনরত গমনরত দুই বালক। গমনরত দুই বালক। তাহলে যে দুটো বালক যাচ্ছে 1000টা বালকের মধ্যে সেই দুটো বালককে বিশেষণ করে দিলাম আমি গচ্ছন্ত বালক, যে এই দুটো বালকই খাচ্ছে, যে দুটো বালক যাচ্ছে। বোঝা গেছে, এগুলো আবৃত্তি করবে। ক্লিয়ার হয়েছে স্যার ব্যাপারটা? একদম ঠিক ঠিক। তাহলে আমরা যখনই ব্যবহার করব তখন খালি এই জিনিসটা একবার দেখে নেব যে সত্যি প্রত্যয় আর সানজ প্রত্যয় যখন ব্যবহার করছি তখন ধাতুটা কেমন ধরনের। আত্মনেপদী হলে তো কোনো গল্পই নেই, সানজ প্রত্যয় হয়ে যাবে চোখ বন্ধ করে। পরস্মৈপদী হলে সত্যি প্রত্যয় চোখ বন্ধ করে। কিন্তু সত্যি প্রত্যয়ের যখনই কর্মবাচ্য করবো তখন সর্বদাই মানে সানজ প্রত্যয় হবে কর্মবাচ্য। এই তিনটে জিনিস ক্লিয়ার থাকলেই বাদ বাকিটা হয়ে যায়। বাকি রূপ যেটা আছে, স্যার, হ্যাঁ এখানে গচ্ছন্ত বিশেষণ হচ্ছে বলে কি বালকের আগেই বসবে সব সময়? না 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 না, আমি বিশেষণটা দেখুন, আমরা বাক্যে ব্যবহার করি সুন্দর বালক বলি তো, আমরা বালক হ্যাঁ। সুন্দর বলি না তো। সেই জন্য না। আমি পদটাকে এরকম ভাবে রেখেছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। আপনি এটা বালকও গচ্ছন্তৌ খাদতঃ লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। সংস্কৃতে ওটা কোনো নিয়ম নেই। সংস্কৃতে বিভক্তি তার পরিচয় করে দেয় যে এটা বিশেষ্য না বিশেষণ না কি, এটা বিভক্তি বুঝিয়ে দেয়। ওই জন্য আপনি লাস্টে যদি রাখেন বালকৌ খাদতঃ গচ্ছন্তৌ, কোনো অসুবিধা নেই, অর্থ বোঝা যাবে। আচ্ছা, বোঝা গেছে? সংস্কৃতের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যে কোনো পদ সামনে আছে না পরে আছে সেটার উপর কখনো নির্ভর করে না। অনেক সময় নির্ভর করে, অনেক সময় অর্থ পার্থক্য হয়, তখন আমরা প্রসঙ্গকে ধরে কিছু করতে পারি। মানে হয়তো দুটো ক্রিয়াপদ আছে বা দুটো কর্তা আছে, কার সঙ্গে এটা অন্বয় করবো, সেক্ষেত্রে আমরা ওটা করতে পারি, তখন আমাদেরকে একটু ব্যবস্থা করে নিতে হয়। কিন্তু সেটা রেয়ার কেস, সেটা প্রসঙ্গ দেখেই বোঝা যায়। কিন্তু এক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় বর্ণবিন্যাস মানে যেরকম খুশি ভাবে শব্দ বিন্যাস করে রাখতে পারেন, তাতে কিছু যায় আসে না, মিনিং সেম দাঁড়াবে। ওকে, আচ্ছা এবারে আমরা আজকে একটা গল্প পড়বো।
আমরা এর আগের দিন কি পুষ্পম পুষ্পম বিচিন বিতা গল্পটা পড়েছিলাম, মানে প্যারাগ্রাফটা পড়েছিলাম, আমি দেখাচ্ছি। আগের দিন আমরা পড়েছিলাম ভারতস্য প্রতিষ্ঠায় দে। হ্যাঁ, সংস্কৃতঃ সংস্কৃতিস্তথা। আচ্ছা, ওখানে কয়েকজন প্রশ্ন আপনারা যেটা করেছেন, প্রবাল বাবুরটা আর আমি দুজনেরটা দেখেছিলাম। বলছি, ওখানে ওই যে কে দ্বে ভুবে প্রসিদ্ধে স্তাহা, ভুবৌ প্রসিদ্ধে স্তাহা, এরকম কি একটা প্রশ্ন ছিল। ছিল না এরকম একটা প্রশ্ন? হ্যাঁ, আমিও এটা এক্সারসাইজ করে পাঠিয়েছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি, আপনাকে আমি রিপ্লাইও করে দিয়েছি, আপনি দেখেছেন ওটা? আমি ওটা পাঠিয়ে দিয়েছিলাম আপনাকে। আচ্ছা, ওটা ওটা আমরা পরে আলোচনা করবো কখনো, ওটা দেখবেন, দিলে আমরা ওটা আলোচনা করবো, অসুবিধা নেই। ঠিক আছে, কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ করেছিলেন তো, এই পরে দেব, ঠিক আছে। চতুর্দশাসু ভুবনেষু কে হ্যাঁ দ্বে ভুবৌ প্রসিদ্ধে স্তঃ। হ্যাঁ, আচ্ছা, আমাকে 1 মিনিট দিন, আমি এক্ষুনি আসছি। এটা কত পাতা স্যার বলবেন একটু? ও, এর 45 পাতা, এর পরের গল্পটা, ঠিক আছে। অজন্ত নপুংসকলিঙ্গ শব্দাহা। তুমি এখন ক্লাসে নেই। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন, এখন আমাদের যেটা পাঠ্য সেটা হচ্ছে পুষ্পম পুষ্পম বিচিন্বিত। আচ্ছা, তাপসবাবু পড়ুন। আচ্ছা, উদ্যানম নাম তদ যত্র বৃক্ষাঃ লতাশ্চ বিশিষ্ট ইয়োনয়া রূপিতাঃ। যোজনায়া, আবার পড়ুন, হ্যাঁ, বিশিষ্ট যোজনায়া। বিশিষ্ট ইয়োনয়া। যোজনায়া, জকার স্যার, ইয়কার নয় ওটা, জকার। হ্যাঁ, বিশিষ্ট যোজনায়া বলুন। বিশিষ্ট ইয়োজনয়া। হুম ইয়োজনয়া। হুম, ঠিক। বিশিষ্ট ইয়োজনয়া রূপিতাঃ वर्धिताः च सन्ति। হুম संस्कृत भाषायाम् उद्यानम् इत्यस्य कृते उपवनम् इति शब्दः अपि प्रसिद्धः अस्ति। पुष्पोद्यानम् फलोद्यानम् इति च मुख्यतया द्विविधम् उद्यानं भवति। कानिचन उद्यानानि एतादृशानि अपि भवन्ति यत्र पुष्पवृक्षाः फलवृक्षाश्चेति उभयविद्याः विधाः, उभयविधाः। उभयविधाः वृक्षाः भवन्ति। अस्माकं विद्यालयस्य प्राङ्गणे एकं तादृशम् उद्यानं वर्तते यत्र फलवृक्षेषु पक्वफलानि पुष्पवृक्षेषु च सुन्दराणि पुष्पाणि शोभन्ते। पक्षिणः वृक्षे उपविश्य फलानि खादन्ति। कदाचित् मर्कटाः अपि आगत्य एषु वृक्षेषु उपविशन्ति। ते फलानि खादन्ति, पत्राणि पुष्पाणि च त्रोटयन्ति। विद्यालयस्य परिचारकाः रक्षकाश्च अद्यः নয় স্যার, অধঃ অধঃ। আচ্ছা, ঠিক আছে। अधः पतितानि फलानि गृहं नयन्ति। मह्यम् आम्रम् आमलकम्
चेति द्वे फले कमलम पाटलम चेति द्वे पुष्पे च अतीव रोचते अतएव अवसरे प्राप्ते अहम ते एव फलेने एव पुष्पे च उद्यानात् चिनोमि परंतु रक्षकाः माम तस्मात् आचरणात् निवारयन्ति। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছেন সবটার অর্থ? সবাই বুঝতে পেরেছেন? কোনো বাক্যে সমস্যা? স্যার পুষ্পম পুষ্পম তারপর বিচিন বিচিন্বিত, মানে হ্যাঁ, পুষ্পম পুষ্পম বিচিন্বিত শব্দের অর্থ হচ্ছে বিচিন্বিত মানে চয়ন করা, বিশিষ্টভাবে চয়ন করা। তো গাছে অনেক কিছু থাকে, পাতা থাকে, ফুল থাকে, ফল থাকে। তো আপনি যখন তুলছেন তখন পুষ্পগুলোকে বেছে বেছে নেবেন। এটা একটা মূলত সুভাষিত শ্লোক, এরপরে আসবে ওটা। তো বলা হচ্ছে প্রত্যেকটা পুষ্প ভালোভাবে চয়ন করবে। ভালোভাবে চয়ন করবে অর্থ পুষ্প তুলতে গিয়ে পাতা ছিঁড়ে ফেলবে না, ডাল ভেঙে ফেলবে না। বোঝা গেছে? পুষ্পম আচ্ছা পুষ্পম বিচিন্বিত। আচ্ছা, এরপরে এটার অর্থ বোঝা গেছে সবটা? কোথাও কোনো প্রয়োগে সমস্যা? আচ্ছা দেখুন, এটাতে সবগুলোতে নপুংসকলিঙ্গ প্রয়োগ আছে। হ্যাঁ, উদ্যানম নাম তদ যত্র বৃক্ষাঃ লতাশ্চ বিশিষ্ট যোজনায়া রোপিতাঃ বর্ধিতাঃ চ সন্তি। উদ্যান কাকে বলবো আমরা? যেখানে বৃক্ষ আর লতাগুলোকে বিশিষ্ট যোজনায়, হ্যাঁ বলুন প্রবল বাবু। না না, আমি ওইটাই আপনাকে জিজ্ঞেস করতে চাইছিলাম, আপনি বলে দিয়েছেন। কোনটা? বিশিষ্ট যোজনায়, তখনই বুঝলাম যে না, ওটা উদ্যান বলেই ওটা বিশেষভাবে আর কি লাগানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশিষ্ট যোজনায়া মানে ওখানে একটা প্ল্যানিং থাকে। বিশিষ্ট যোজনা নামক correct. পরিকল্পনা, যেখানে পরিকল্পিত ভাবে মানে বা গাছ আর লতাকে এখানে এই গাছটা লাগালে ভালো হবে। বনে কি হয়, বন বা অন্য কিছুতে কি হয়, ওটা তার নিজেরা বেড়ে ওঠে, ওখানে কারো কোনো কৃত্রিমতা নেই, এখানে সেইটা আছে। তো সেইভাবে সেগুলো রোপিত আর বর্ধিত হয়। সংস্কৃত ভাষায়াম উদ্যানম ইত্যস্য কৃতে উপবনম ইতি শব্দঃ अपि প্রসিদ্ধः अस्ति। একটা শব্দ আছে উপবনম। উপবনম মানে কি বলুন তো? যেমন ধরে নিন, উপশব্দের অনেকগুলো অর্থ হয়। উপশব্দের অর্থ হচ্ছে বনের সমীপ। যেমন আপনি চশমার জন্য আমরা কি ব্যবহার করি বলুন তো? উপনেত্রম। উপনেত্রম উপনেত্রম মানে কি? চোখ নয় ওটা, নেত্রম নাস্তি, নেত্রস্য সমীপে বর্ততে, চোখের সামনে থাকে ওটা, মানে চোখের কাছাকাছি থাকে বলে ওটাকে বলা হয় উপনেত্র, চশমা। তো ঠিক একইভাবে উপবনম মানে এটা বন নয়, বনের সমতুল্য, মানে বনের মতো। এখানে সমীপে অর্থ নয়, মানে বনের সামীপ্য তার মধ্যে বলতে বনের মতো সেটা। ঠিক বন নয়, বাট বনের মতো কৃত্রিমতা এখানে রয়েছে, সেই জন্য এটা উপবন বা ছোট বন এরকম বলতে পারি আমরা। ঠিক আছে, এখানে উপবনের অর্থটা এরকম। সামীপ্য মানে বনের কোন সামীপ্যটা নেওয়া হয়েছে? গাছ প্রভৃতির সামীপ্যটা নেওয়া হয়েছে, যেখানেও গাছ আছে এখানেও গাছ আছে। বনে যেমন গাছ বেড়ে ওঠে এখানেও সেটা হয়, কিন্তু এটা ছোট। আচ্ছা, উপশব্দের অনেক রকম অর্থ হয়, বুঝতে পারছেন তো? এটা একটা আমরা আগের দিন দেখেছিলাম উপসর্গ। এই উপসর্গগুলোর বিভিন্ন অর্থ হয়, তার মধ্যে উপশব্দের এটার বিশেষ করে এই সমীপ অর্থে উপের ব্যবহার করা হয়। পুষ্পোদ্যানম ফলোদ্যানম চ মুখ্যতয়া দুইবিধম উদ্যানম ভবতি। উদ্যানম দুই রকমের হয়ে থাকে। যেখানে গাছ খালি থাকে, মানে ফুলের গাছ থাকে, সেখানে পুষ্প। কানিচন উদ্যানানি এতাদৃশানি পুষ্পবৃক্ষাঃ থাকে, সেখানে ফলের গাছ স্যার একটু ভয়েস ব্রেক আর করতে ফুলের গাছ দুটোই থাকে। কাটছে না, একটু একটু ডিস্টার্ব করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার স্ক্রিনও চলে গেছে। ও নেটওয়ার্কের কিছু সমস্যা হচ্ছে সম্ভবত। এইবারে দেখা যাচ্ছে নাকি? না স্যার, না, দেখা যাচ্ছে না এখনো। আমি কেটে আবার করছি তাহলে।
হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। এখনো দেখা যায়নি স্যার। সকলের একই সমস্যা। আমিও দেখতে পাচ্ছি না। তাহলে আমারই সমস্যা হয়েছে। আচ্ছা, আমি যদি এটা কেটে দেই তাহলে কি আবার জয়েন করলে ওটা দেখতে পাবো, না হ্যাঁ হ্যাঁ মানে কেটে জয়েন করলে আমি কি দেখতে পাবো, মানে জয়েন হতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই পারবেন। ওই এবার দেখা যাচ্ছে। স্যার এবার এসেছে। এসেছে, ঠিক আছে। আমার কথাটা তো স্পষ্ট শোনা যাচ্ছে এবারে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে কিছু বৃক্ষ মানে কিছু উদ্যান এরকমও হয় যেখানে ফল আর ফুল দুটো মিশ্রিত থাকে। अस्माकं विद्यालयस्य प्राङ्गणे एकं तादृशम् उद्यानं वर्तते यत्र फलवृक्षेषु पक्वफलानि पुष्पवृक्षेषु च সুন্দরাণী পুষ্পাণি শোভন্তে। তাহলে আমাদের উদ্যানে এরকম একটা বৃক্ষ মানে একটা মানে বিদ্যালয়ে এরকম একটা উদ্যান রয়েছে যেখানে ফল গাছও রয়েছে আর ফুল গাছও রয়েছে। সেখানে সুন্দর পুষ্প রয়েছে পুষ্পবৃক্ষগুলিতে, আর পক্ব ফল রয়েছে ফল বৃক্ষগুলিতে। পক্ষিণঃ বৃক্ষে উপবিশ্য ফলানি খাদন্তি। আচ্ছা, এখানে একটা বলুন তো, পক্ষিণঃ এটা কোন শব্দের মতো চলছে? কি বলবেন? পক্ষিণাও তো বহু বচন। কোন শব্দের? পক্ষিণী, পক্ষিণ, পক্ষিণা। না, পক্ষিণ শব্দ। ঠিক আছে, যেরকম আমরা দেখেছিলাম বিদ্যার্থীন শব্দ, গুণিন শব্দ, গুণী গুণিন গুণিনঃ, সেরকম পক্ষী পক্ষিণও পক্ষিণা। বুঝা গেছে? পক্ষিণ শব্দ। পক্ষিণ, তো পক্ষিণ। বলছে কদাচিৎ মর্কটাः अपि आगत्य एषु वृक्षेषु उपविशन्ति। মর্কটাः বানরাः, বানরেরাও এসে কখনো এই বৃক্ষ গাছগুলিতে বসে। তারা কি করে? তে ফলানি খাদন্তি, ফল খায়। পুষ্পাণি পত্রাণি পুষ্পাণি চ ত্রোটয়ন্তি। এখানে দেখুন ত্রোটয়ন্তি একটা ক্রিয়াপদ আছে। ত্রোটয়ন্তি মানে ভেঙে ফেলা। তো পাতা আর ফুল তারা ছিঁড়ে ফেলে। বিদ্যালয়স্য পরিচারকাः, পরিচারকাः মানে সেবকাः, যারা পরিদর্শন করে বলতে গার্ড ইত্যাদি। রক্ষকাশ্চ, রক্ষকা গার্ড, পরিচারকাः মানে যারা বিদ্যালয়ের সেবা করে। আধাহ পতিতানি ফলানি গৃহম নয়ন্তি। তারা কি করে? ওই সমস্ত যে ফলগুলো পাওয়া যায় নিচে পড়ে থাকে সেগুলো ওরা বাড়ি নিয়ে চলে যায়। মह्यम आम्रम आमलकम चेति द्वे फले কমলম পাটলম চেতি দ্বে পুষ্পে চ অতীব রোচেতে। আমাকে আমলকম মানে হচ্ছে আমলকি, আর আম্র মানে হচ্ছে আম, এই দুটো ফল আমার খুব ভালো লাগে। কমলম পাটলম, কমলম মানে কমল পুষ্প, পাটলম মানে কি জানেন? পাটলম মানে হচ্ছে গোলাপ ফুল। ঠিক আছে, গোলাপ ফুল, এই দুটো ফুল আমার খুব ভালো লাগে। এইবারে এখানে দেখুন একটা ক্রিয়াপদ হয়েছে মহ্যম। এখানে মহ্যম কেন হয়েছে বলুন তো? চতুর্থী রোচতে রুজ ধাতু আছে তাই। রোচেতের প্রয়োগে। ঠিক আছে, খুব সুন্দর। আচ্ছা, এই বাক্যটাতে কর্তাকে বলুন তো। দ্বে ফলে, দ্বে ফলে দ্বে পুষ্পে। খুব সুন্দর, খুব সুন্দর ম্যাম। अतएव अवसरे प्राप्ते अहम ते एव फले ते एव पुष्पे च उद्यानात् चिनोमि। এই জন্য আমি যখন সময় পাই তখন আমি কি করি? ওই ফুলগুলোকে আর ফলগুলোকে আমি ওই থেকে উদ্যান থেকে চয়ন করি। পরন্তু রক্ষকাः মাম তস্মাদ আচরণাৎ নিবারয়ন্তি। কিন্তু রক্ষকগুলো, যারা ওই গাছের রক্ষা করে, বাগানের রক্ষা করে, স্কুলের রক্ষা করে, তারা আমাকে ওই কাজগুলো করতে দেয় না। তারা আমাকে ওই আচরণ থেকে মানে আমার যে আচরণ সেখান থেকে ওরা সরিয়ে ফেলে। আচ্ছা, এবারে প্রবাল স্যার পড়ুন। আচ্ছা, এতস্য উদ্যানস্য দক্ষিণতঃ একঃ তடாগः वर्तते। तस्य तडागस्य वारी अतीव निर्मलं वर्तते। शशाः 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 चिक्रोडाः पक्षिणः च तडागात् वारी पीत्वा सन्तोषम् अनुभवन्ति।
वृक्षेषु मधुमक्षिकाः मधुचत्राणि निर्मान्ति मधुच्छत्राणि बोलून। मधुच्छत्राणि निर्मान्ति तेषु मधुच्छत्रेषु प्रचुरं मधु वर्तते। उद्यानस्य रक्षकाः तेभ्यः मधु संगृह्य छात्रेभ्यः यच्छन्ति तथा स्वगृहमपि नयन्ति। अस्मिन् उपवने बहुविधाः वृक्षाः सन्ति। तेषु वृक्षेषु शुष्कानि दारूणि इंधनयोग्यानि ईंधनयोग्यानि बोलून। ईंधनयोग्यानि। हाँ তাই হবে इंधनयोग्यानि भवन्ति। इंधनयोग्यानि भवन्ति। समीपस्थ ग्रामेभ्यः श्रमिकमहिलाः आगत्य अस्मात् उपवनात् दारूणि संगृह्णन्ति। परन्तु विद्यालयस्य परिचारकाः तदर्थं ताभ्यः এটা কি হবে কুপ্যন্তি। কুপ্যন্তি, ঠিক আছে। কুপ্যন্তি, হ্যাঁ, এটার অর্থ বোঝা গেছে না? একবার আরেকবার করি। আচ্ছা, আমি বলছি। এতস্য উদ্যানস্য দক্ষিণতঃ একः তडाগः वर्तते। দক্ষিণতঃ ডান দিকে একটা তडागः মানে পুকুর, পুকুর রয়েছে। ও তডাগ মানে কুকুর, আচ্ছা। পুকুর। তস্য তडाগস্য বারি, বারি শব্দের কি অর্থ? বারি শব্দের কি অর্থ? জল। জল। না না, বাড়ি মানে বৃষ্টি। বাড়ি মানে বৃষ্টি কি? না স্যার, বারি শব্দের অর্থ জল। বাড়ি, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, বারি মানে জল। হ্যাঁ, অতীব নির্মলম বর্ততে। বারি শব্দ নপুংসক লিঙ্গ। এখানে দেখুন নির্মলম আছে নপুংসক লিঙ্গে, তো বারি নির্মলম বর্ততে, ঠিক আছে। সেই জন্য তার বিশেষণটা নির্মল শব্দটাও নপুংসকে হয়েছে। ছশাহা চিক্রোড়াহা পক্ষিণঃ চ তডাগাৎ বারি পিত্বা সন্তোষম অনুভবন্তি। শশাহা মানে খরগোশ, খরগোশেরা। চিক্রোড়াহা মানে কাঠ বেড়ালিরা, ঠিক আছে। চিক্রোড় শব্দটা নতুন, কাঠ বেড়ালিরা। আর পক্ষিণঃ পাখিরা, তডাগ থেকে পুকুর থেকে, বারি পিত্বা সন্তোষম অনুভবন্তি জল খেয়ে সন্তোষ অনুভব করে। আচ্ছা, এখানে একটা কথা বলুন তো, বারি শব্দটা এখানে কোন কারক আর কোন বিভক্তিতে আছে? বাড়ি প্রথমাতে আছে, কর্তৃকারক। আচ্ছা, অন্য কেউ? সবাইকে একমত? বাড়ি, আচ্ছা। বাড়ি, বাড়িনি। এটা হচ্ছে হস্যই তো, মানে প্রথমে দীর্ঘই তারপর হস্য। না, এটা বহুবচন। হ্যাঁ, বাড়ি কর্তা হবে না, যেহেতু অনুভবন্তী আছে, বাড়ি কর্তা নয়। তাহলে বাড়ি প্রথমা বিভক্তিতে আছে। আচ্ছা, কর্তা কে? তাহলে বাড়ি যদি কর্তা নয় তাহলে কর্তা কে? কর্তা আগে যেগুলো শশাহা চিক্রোড়াহা প্রক্ষিণ এতগুলো, খুব সুন্দর, খুব সুন্দর, ঠিক আছে স্যার। এতগুলো বাড়ি মিলে যদি কর্তা না হয় তাহলে বাড়ি কি হবে? কর্তা তো আপনি বললেন না, কিন্তু প্রথমাতে আছে বলছেন, তাহলে কি করাবে? কর্তা থাকলে প্রথমাতে হবে। যেমন এখানে শশাহা চিক্রোড়াহা পক্ষিণঃ, এগুলো তো প্রথমাতেই আছে। বাড়িও তাহলে যদি প্রথমাতে হয় তাহলে ও তো কর্তা হওয়া উচিত। শর্মিষ্ঠা ম্যাম? বাড়ি কর্ম। কর্ম কেন? কর্ম কর্ম হলে তো বাড়ি হলো কি করে? প্রথমাতে তো বাড়ি হয়। আমার মনে হচ্ছে তড়াঘাত বাড়ি তো, মানে ওখানকার জল সম্বন্ধ পদের একটা ব্যাপার। না না, কি করে তড়াগাত বাড়ি হলে তাহলে কি করে হলো? না না, এখানে হচ্ছে এই সন্তোষম, এটাই হচ্ছে কর্ম। আচ্ছা, এবার আমি বলি, ঠিক আছে।
দেখুন এখানে বাক্যটাতে কর্তা হচ্ছে শশাহা চিক্রোড়াহা পক্ষিণাহা অনুভবন্তি, ঠিক আছে, হয়ে গেল ক্রিয়াপদটা। বাড়ি হচ্ছে এখানে কর্মপদ। আপনারা এটাই মনে করতে পারলেন না যে বাড়ি শব্দটা নপুংসক লিঙ্গ শব্দ, এর প্রথমা আর দ্বিতীয়াতে সেম রূপ হয়, বাড়ি বাড়িণী বাড়িণী, বাড়ি বাড়িণী বাড়িণী। মনে পড়েছে? হুম। তাহলে আমি কর্মতেও তো যেটা same রূপ। বললাম তড়াগাত, এই তড়াগাতটার মানে কি? ওটা কোন বিভক্তি? ওটা তড়াগাত তো পঞ্চমী, তড়াগের বাড়ি, পঞ্চমী। পঞ্চমী। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তড়াক থেকে বাড়ি নিচ্ছে, এখানে সম্বন্ধটা বলতে চাইছি না, সম্বন্ধ বলে তো তড়াগাস্যা বাড়ি বলতে হতো। আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি যে ওরা বুঝেছি। এ থেকে পুকুর থেকে জল নেয়, জল খেয়ে সন্তোষ অনুভব করে, ঠিক আছে, সন্তোষম অনুভব, এটার মানেটা কি? সন্তোষটাও কর্ম, সন্তোষমটাও কর্ম, এটা এরকম নয় যে এটা কর্ম নয়, এটাও কর্ম, ঠিক আছে। কিন্তু তড়াঘাট বাড়ি মানে কি হলো? তড়াগাত মানে পুকুর থেকে, মানে কি আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, শস্যরা চিক্রোড়রা কি করছে, পুকুর থেকে জল নিয়ে হ্যাঁ ঠিক পান আছে, ঠিক করছে, আছে, ঠিক আছে। দিয়ে তারা সন্তোষ অনুভব করছে। হ্যাঁ, বৃক্ষেষু মধুমক্ষিকাহ মধুচ্ছত্রাণি নির্মান্তি। মধুছত্রা মানে যেটাকে আমরা কি বলি, ওই মৌমাছির চাক, সেটা তারা তৈরি করছে, মধুমক্ষিকাহ। তেষু মধুচ্ছত্রেষু প্রচুরম মধু বর্ততে। দেখুন মধু শব্দ কিন্তু নপুংসক লিঙ্গ শব্দ, সেই জন্য তার বিশেষণ প্রচুরম, ঠিক আছে, অনেক, এটা অর্থ। উদ্যানস্য রক্ষকাः তেভ্যः মধু সংগৃহ্য ছাত্রেভ্যः यच्छन्ति। উদ্যানের যারা রক্ষক তারা কি করছে, সেখান থেকে মধু নিয়ে ছাত্রদেরকে দেন। তথা স্বগৃহমপি নয়ন্তি, নিজেদের বাড়িয়ে নিয়ে যান। अस्मिन् उपवने बहुविधाः वृक्षाः सन्ति, तेषु वृक्षेषु शुष्कानि दारूणि ইন্ধনযোগ্যানি ভবন্তি। তেষু বৃক্ষেষু, সেই বৃক্ষগুলিতে, শুষ্কানি দারুণী, দারু শব্দ নপুংসকলিঙ্গ, দারু দারুণী দারুণী, মধু শব্দের মতো, বোঝা গেছে? তো তার জন্য তার বিশেষণটা হয়েছে শুষ্কানি, শুষ্কম শুষ্কে শুষ্কানি, দারু দারুণী দারুণী, ইন্ধন যোগ্যানি, এটাও তার বিশেষণ, ইন্ধন যোগ্যম ইন্ধন যোগ্যে ইন্ধন যোগ্যানি। ইন্ধন যোগ্য মানে হচ্ছে জ্বলার জন্য উপযুক্ত, ঠিক আছে, মানে যেটা সহজে জ্বলে যায়। समीपस्थ ग्रामेभ्यः श्रमिक महिलाः आगत्य अस्मादुपवनात् दारूणि संगृह्णन्ति। এখানে ধাতু হচ্ছে গ্রহ ধাতু, গ্রহণ করা এই অর্থে, গৃহ্ণাতি গৃহীতঃ গৃহ্ণন্তি, তার আগে সম উপসর্গ আছে, ঠিক আছে। সংগৃহ্ণন্তি মানে সংগ্রহ করা। परन्तु विद्यालयस्य परिचारकाः तदर्थं ताभ्यः कुप्यन्ति। কিন্তু সেই কারণে তারা যেই সংগ্রহ করে নেয় সেটা দেখে যারা এই উদ্যানের পরিচারক আছে তারা কি করছে, তাদের উপর কোপ করে। এই যে একটা শব্দ ছিল জানেন তো, একটা আমরা আগে পড়েছিলাম, এটা পড়েছেন চতুর্থী যখন পড়ানো হয়েছিল সম্ভবত, যে ক্রোধ অর্থ, ক্রোধ দ্রুহ ঈর্ষা প্রভৃতি বোঝালে যার উপর ক্রোধ করা হচ্ছে সেখানে চতুর্থী হয়, পড়েছিলেন এটা? হ্যাঁ। এখানে দেখুন কুপিয়ন্তি এটা আছে, এখানে ক্রোধ, কুপিয়ন্তি মানে রেগে যাওয়া, ক্রোধ করা মানে কি রেগে যাওয়া, তাহলে ওই অর্থের ধাতুর প্রয়োগ আছে বলে এখানে তাভ্যঃ, তাদের উপরে, চতুর্থী আছে এখানে, বুঝা গেছে? তাদের উপরে মানে কাদের উপরে? শ্রমিক মহিলা। হ্যাঁ হ্যাঁ, শ্রমিক মহিলাদের উপর, ঠিক আছে। এরপরে এরপরে মঞ্জু ম্যাম পড়ুন। दीक्षाः खलु न केवलं वस्तूनि भवन्ति, तेषु प्राणाः अपि भवन्ति इति न केवलं वैदिकं विज्ञानं किन्तु आधुनिकं वनस्पतिविज्ञानम् अपि प्रमाणयति। यद्यपि मनुष्यवत् एतेषाम् अक्षीणि अन्यानि अङ्गानि च न भवन्ति, तदपि छेदते सति एते मनुष्यवत् अश्रूणि न त्यजन्ति, तथापि एते कष्टम् अनुभवन्ति। अतः वनस्पतिहिंसाम् अस्माकं हिंसा, प्राचीन वनस्पति हिंसा, वनस्पतिहिंसा अस्माकं प्राचीन शास्त्रै প্রাচীন শাস্ত্রে নয় ম্যাম, प्राचीन शास्त्रे। প্রাচীন শাস্ত্রে কোথায়? প্রাচীন শাস্ত্রে, প্রাচীন শাস্ত্রে হলন্ত আছে নাকি? আচ্ছা আচ্ছা।
प्राचीनशास्त्रे निषिद्धा अस्ति। হুম वृक्षोऽपि संबद्धं स्वयं संवर्ध्य संवर्ध्य संबद्ध स्वयं হুম, छेत्तुम् अस्माकर्तुम् असाम्प्रतम विषवृक्षोऽपि अस्माकर्तुम् संवर्ध्य स्वयं छेत्तुम् असाम्प्रतम। वृक्षोऽपि संवर्धयं स्वयं छेत्तुम् आशात्मप्रतम् इति अस्माकं पूर्वजैः सदृशम् उक्तमस्ति। হুম एतादृशेन वचनेन वृक्षच्छेदेन प्रवृत्तिः सर्वथा निषिद्धः वर्तते। आधुनिकाः अपि वृक्षच्छेदनं न प्रोत्साहयन्ति। वनेषु उपवनेषु च अनावश्यकं वृक्षच्छेदनं शासनेन निषिद्धम् अस्ति। হুম अस्मिन् प्रसंगे अस्माकं प्राचीनपरम्परायाम् अपरा अपि काचन 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 विशिष्टशक्तिः प्रसिद्धा वर्तते। पुष्पं पुष्पं विचिन्त्य पुष्पं पुष्पं विचिन्वित पुष्पं पुष्पं विचिन्तितो मूलच्छेदं न कारयेत् इति। एतादृशी शुक्तिं वयं जीवने अवतारयामः चेत् वृक्षच्छेदनं न भविष्यति। तेन पर्यावरणं सन्तुलितं स्वच्छं च स्थास्यति। বোঝা গেছে অর্থ? হ্যাঁ, একটু একটু ওই গাছ কাটা যাবে না এইরকম একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা আর আগে হচ্ছে বনের কাঠ দিয়ে জ্বালানো হতো, চোখে অসুবিধা হতো। আচ্ছা আমি এটা বলি একবার। বৃক্ষাः খলু ন কেবলম বস্তুনি ভবন্তি। গাছগুলো কেবলমাত্র বস্তু নয়, মানে অন্যান্য যেমন পদার্থ দেখতে পাই আমরা সেরকম নয় ওটা। তেষু প্রাণাः अपि ভবন্তি, তাদের মধ্যে প্রাণও থাকে। ইতি ন কেবলম বৈদিকম বিজ্ঞানম, আমরা জানি এটা বিজ্ঞানীরা এটা দেখিয়েছেন, ঠিক আছে, যে গাছেদেরও প্রাণ রয়েছে। এইবারে এটা বলছে যে কেবল এটা বিজ্ঞানীরা বলছেন এরকম নয়, কিন্তু বৈদিক বিজ্ঞানও বলছে। বৈদিক বিজ্ঞানম আধুনিক বনস্পতি বিজ্ঞানম अपि তৎ প্রমাণয়ন্তি। বর্তমানে বনস্পতি বিজ্ঞান আর বৈদিক বিজ্ঞান এই দুজনই এই কথা সেম কথাই বলছে, ঠিক আছে। यद्यपि मनुष्यवत एतेषाम अक्षीणी अन्यानि अंगानि च न भवन्ति, আমরা যেমন চোখ কান নাক এগুলো থাকলেই আমরা ভাবি যে এটা জীব, তো সেই রকম সাধারণভাবে আমরা যেটা দেখি সেরকম এদের থাকে না বলে যে এটা এদের এরা জীব নয়, এটা মানে এদের প্রাণ নেই, এটা বোঝাটা ভুল। यद्यपि छेदन सति एते मनुष्यवद अश्रुणी न त्यजन्ति, হ্যাঁ, মানুষকে যেমন ছেদন করলে বা মারলে বা কাটলে কি হয়, এদের চোখ থেকে জল পড়ে, ঠিক একইভাবে বৃক্ষদের সেটা হয় না বলে যে এদের প্রাণ নেই এরকমটা নয়, কিন্তু তথাপি এতে কষ্টম অনুভবন্তি। এটা এখানে বোঝা উচিত যে যদি এরা চোখ থেকে জল ফেলে না তবুও কিন্তু এদেরও কষ্ট হয়। अतः বনস্পতি হিংসা अस्माकं প্রাচীন শাস্ত্রে নিষিদ্ধা अस्ति। এই কারণেই বনস্পতির হিংসা করা, গাছেদের হিংসা করা মানে অপ্রয়োজনে ভেঙে নেওয়া, ছিঁড়ে নেওয়া, কেটে ফেলা ইত্যাদি আমাদের প্রাচীন শাস্ত্রেও নিষিদ্ধ আছে। কেবলমাত্র অপ্রয়োজনে নয়, প্রয়োজনেও। আপনারা জানেন না, নিরুক্ত বলে একটা শাস্ত্র আছে। নিরুক্ত শাস্ত্রে একটা অংশে এরকম বর্ণনা আছে যে বৈদিক মন্ত্রে লেখা আছে যে গাছের যখন কোনো একটা যজ্ঞ করা হবে, তো কোনো গাছের সোম গাছের অংশ লাগবে, সোম রস তৈরি করতে হবে, বা অন্য কোনো গাছের পত্র লাগবে, পুষ্প লাগবে, কাঠ লাগবে, তখন কি করা হচ্ছে, ওই গাছকে আগে একটা মন্ত্রের দ্বারা তাকে বলা হচ্ছে, মানে মন্ত্রটার অর্থটাই এটা যে আমার এই কাজের নিমিত্ত এটা দরকার আছে, আমি আপনার কাছ থেকে এই অংশটা নিতে চাই। এরকম করে বনস্পতিকে আগে জানানো হচ্ছে যে আমি আপনার কাছ থেকে এটা নিতে চাই,
আপনার আমার যোগ্য কর্মের জন্য এটার উপযোগিতা রয়েছে, সেই জন্য আপনি আমাকে এটা দিয়ে সাহায্য করুন, এরকম করে তাকে প্রণাম করে মন্ত্র উচ্চারণ করার পরে সেই অংশটা নেওয়া হতো। বোঝা গেছে? তো প্রাচীন শাস্ত্রে বনস্পতির কাছ থেকে কিছু নেওয়া হলে এটা করা হয়। এখনো দেখবেন গ্রামের দিকে কেউ গাছে উঠতে গেলে আগে গাছে প্রণাম করে। যারা গাছ কাটুরে তারাও কিন্তু গাছের ডালা টালা ছাঁটতে গেলে আগে কি করে, গাছকে প্রণাম করে তারপরেই গাছে ওঠে। তো এই পরম্পরাটা ওখান থেকেই চলে আসছে যে আমি তার অঙ্গচ্ছেদন করব বা অন্য কিছু করব, বা আমি তার শরীরে উঠবো, একটা আম পাড়ার জন্য আমি কি করছি, তার গায়ে পা দিচ্ছি, তো সেই জন্য তাকে আগে প্রণাম করছি, দিয়ে উঠছি। তো এই পরম্পরাটা ওখান থেকে চলে আসছে। বনস্পতি হিংসা अस्माकं প্রাচীন শাস্ত্রে অতঃ নিষিদ্ধা বর্ততে। সেই জন্য কি বলা হচ্ছে, মানে সেটার যে একটা বিশাল বড় প্রমাণ, এটা একটা লাইন দেখুন, বিষবৃক্ষোপি সম্বর্ধিয়া স্বয়ং ছেত্তুম অসাম্প্রতম। এই জন্য একটা কথাও বলা হয় যে কোনো একটা গাছ আপনি বড় করে ফেলেছেন, আপনি বীজ দেখে বুঝতে পারেননি ওটা কি গাছ, কিন্তু আপনি ওটাকে জল দিয়েছেন, সেচন করেছেন, সবকিছু করে গাছটা বড় করলেন। বড় করার পরে আপনি দেখলেন যে ওই গাছ থেকে যেটা বেরোচ্ছে সেটা বিষ। মানে সেই গাছটা যদি চারধারে থাকে, মানে আপনি যেখানে আছেন তার কাছাকাছি থাকে, তাহলে ও হয়তো কার্বন ডাই অক্সাইডটাই দেবে বা এমন কিছু রেণু ছড়াবে যার দ্বারা মানুষের ক্ষতি হবে। তো সেটাকে বলা হচ্ছে বিষবৃক্ষ, মানে যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে উপযোগী নয়। তো সেই ধরনের গাছকেও কাটতে নিষিদ্ধ বলা হচ্ছে। যদি আপনি নিজে থেকে ওকে জল সিঞ্চন করে বড় করে তুলেছেন, তবুও শাস্ত্র বলছে যে আপনি ওকে কাটবেন না। কেন? আপনার ওখানে একটা মায়ার ব্যাপার থাকে, মানে মমতার ব্যাপার থাকে, যে আপনি ওটাকে পুত্র তুল্য বাড়িয়ে তুলেছেন। এই জন্য বিষবৃক্ষোপি সম্বর্ধিয়া স্বয়ং, নিজে কাটা উচিত নয়, এই কথাটা শাস্ত্র বলে। বুঝা গেছে? ইতি अस्माकं পূর্বজৈঃ সঘোষমুক্তমস্তি। ঠিক আছে? এতাদৃশেন বচনেন বৃক্ষচ্ছেদন প্রবৃত্তিঃ সর্বদা নিষিদ্ধা বর্ততে। এই বচনগুলোর দ্বারা এটা বোঝা যায় যে বৃক্ষচ্ছেদন কখনোই ওনারা সম্মত ছিলেন না, বৃক্ষচ্ছেদন নিয়ে। আধুনিকাঃ আপি বৃক্ষচ্ছেদনম ন প্রোৎসাহয়ন্তি। বর্তমানেও লোকজন বৃক্ষচ্ছেদনকে ঠিকঠাক, মানে ওরাও প্রোৎসাহন দেয় না, সবাই বলে যে গাছ কাটা উচিত নয়, উচিত নয় ইত্যাদি। বনেষু উপবনেষু চ অনাবশ্যকম বৃক্ষচ্ছেদনম শাসনেন নিষিদ্ধম। বনে আর উপবনে অনাবশ্যকম বৃক্ষচ্ছেদনম, প্রয়োজন অতিরিক্ত বৃক্ষচ্ছেদন করা, মানে প্রয়োজন নেই তবুও গাছ কেটে ফেলা, এটা শাসন, সর্বকার, মানে সরকারের দ্বারাও নিষিদ্ধ। শাসন শব্দের অর্থ এখানে সর্বকারঃ, মানে সরকার। आधुनिक अस्मिन् प्रसंगे अस्माकं प्राचीन परंपरायां अपरा अपि काचन विशिष्टा सूक्तिः प्रसिद्धा वर्तते। আমাদের প্রাচীন পরম্পরায় এই বিষয়ে আরেকটা সুক্তি প্রসিদ্ধ আছে, যে পুষ্পম পুষ্পম বিচিন্বিত মূলচ্ছেদম না কারয়েৎ। গাছ থেকে ফুলগুলোকে তোলো, কিন্তু বেছে বেছে তোলো, যাতে তার মূলের ছেদ না হয়। মানে গাছ থেকে ফুলটা পাড়া যাচ্ছে না বলে আমি তার ডালা ভেঙে দিলাম বা একদম গাছটাকেই উপড়ে নিলাম, এরকমটা যাতে না হয়। এতাদৃশম সুক্তিম বয়ম জীবনে অবতারয়ামহ চেত। এই ধরনের সুক্তিগুলো আমরা নিজেদের জীবনে যদি অ্যাপ্লাই করি, অবতারয়ামহ মানে অ্যাপ্লাই করা বা নিয়ে আসি, তাহলে বৃক্ষচ্ছেদনম না ভবিষ্যতি, তাহলে বৃক্ষচ্ছেদন আর হবে না এত। তেনা পর্যাবরণম সন্তুলিতম স্বচ্ছম চ স্থাস্যতি, যার দ্বারা পর্যাবরণ মানে পরিবেশ সন্তুলিত এবং স্বচ্ছ থাকবে। এটা হচ্ছে আমাদের আজকের পাঠ্যের বিষয়। ঠিক আছে? এখানে কিছু প্রশ্ন আছে যেটা আমি পাঠিয়ে দেবো গ্রুপে। আগের দিনেরটা আমি গ্রুপে পাঠাইনি, অনেকে করেছেন তাতেও, যাদের কাছে বই ছিল। আর এটা আমি পাঠিয়ে দেবো আজকে, এটা পরের দিনের বলা থাকবে। আচ্ছা, এবারে হ্যাঁ, আমরা কি করব? সুভাষিত করব। আজকে কি সুভাষিত করব? আমরা এটা করেছি, প্রিয় বাক্য প্রদানেন সর্বে তুষ্যন্তি জন্তবঃ। আচ্ছা, আপনাদের ওই টেক্সটে কোনো প্রবলেম ছিল না তো? অন্য কোনো প্রশ্ন ছিল না তো? প্রবাল বাবু, তাপস বাবু? না, আমার প্রবলেম ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। শর্মিষ্ঠা ম্যাম? না স্যার। ঠিক আছে, হোক। আচ্ছা, এর আগের দিন আমরা করেছিলাম অয়ম নিজহ পরবেতি গণনা লঘু চেতসম, এটা করেছিলাম। আজকে আরেকটা করি। স্যার সুভাষিতম গুলোর পিডিএফ পাচ্ছি না, এদের মুশকিল হচ্ছে তো। পিডিএফ পাচ্ছেন না? আমি একদিন সবগুলো সুভাষিত যতগুলো হয়েছে একদিন আমি টোটাল লিখে পাঠিয়ে দেবো আপনাদেরকে পিডিএফ করে। আজকেই পাঠিয়ে দেবো, আজকে বা কালকের মধ্যে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। হুম হুম দেখুন, আমাদের কাছে এখন যে সুভাষিতটা আছে সেটা হচ্ছে এরকম,
প্রিয় বাক্য, হ্যাঁ আজকে শর্মিষ্ঠা ম্যাম বলবেন। প্রিয় বাক্য প্রদানেন, আমি একবার বলবো আপনি দুবার বলবেন, হ্যাঁ। প্রিয় বাক্য প্রদানেন, प्रियवाक्यप्रदानेन प्रियवाक्यप्रदानेन প্রিয় বাক্য প্রদানেন, प्रियवाक्यप्रदानेन प्रियवाक्यप्रदानेन सर्वे तुष्यन्ति जन्तवः, सर्वे तुष्यन्ति जन्तवः सर्वे तुष्यन्ति जन्तवः सर्वे तुष्यन्ति जन्तवः, सर्वे तुष्यन्ति जन्तवः सर्वे तुष्यन्ति जन्तवः प्रिय वाक्य प्रदानेन, प्रियवाक्यप्रदानेन प्रियवाक्यप्रदानेन सर्वे तुष्यन्ति जन्तवः, सर्वे तुष्यन्ति जन्तवः सर्वे तुष्यन्ति जन्तवः तस्मात् तदेव वक्तव्यम्, तस्मात् तदेव স্যার এটা কি উচ্চারণ वक्तव्यम् वक्तव्यम् আমি ঠিক করে দিয়েছি দেখুন। तस्मात् तदेव वक्तव्यम्, तस्मात् तदेव वक्तव्यम् तस्मात् तदेव वक्तव्यम् तस्मात् तदेव वक्तव्यम्, तस्मात् तदेव वक्तव्यम् तस्मात् तदेव वक्तव्यम् वचने का दरिद्रता, वचने का दरिद्रता वचने का दरिद्रता वचने का दरिद्रता, वचने का दरिद्रता वचने का दरिद्रता तस्मात् तदेव वक्तव्यम्, तस्मात् तदेव वक्तव्यम् तस्मात् तदेव वक्तव्यम् वचने का दरिद्रता, वचने का दरिद्रता वचने का दरिद्रता प्रिय वाक्य प्रदानेन सर्वे तुष्यन्ति जन्तवः, प्रियवाक्यप्रदानेन सर्वे तुष्यन्ति जन्तवः तस्मात् तदेव वक्तव्यम् वचने का दरिद्रता, तस्मात् तदेव वक्तव्यम् वचने का दरिद्रता ঠিক আছে আপনি একবার নিজে পড়ুন। प्रियवाक्यप्रदानेन सर्वे तुष्यन्ति जन्तवः तस्मात् तदेव वक्तव्यम् वचने का दरिद्रता ঠিক আছে প্রবল বাবু পড়ুন। प्रिय वाक्य प्रदानेन सर्वे तुष्यन्ति जन्तवः तस्मात् तदेव वक्तव्यम् वचने का दरिद्रता। ঠিক আছে তাপস বাবু পড়ুন। প্রিয়বাক্য প্রদানেন সর্বে তুষ্যন্তি জন্তবঃ তস্মাৎ তদেব বক্তব্যং বচনে কা দরিদ্রতা। খুব সুন্দর। মঞ্জু ম্যাম পড়ুন। প্রিয় বাক্য প্রদানেন সর্বে তুষ্যন্তি জন্তবঃ তস্মাৎ তদেব বক্তব্যং বচনে কা দরিদ্রতা। ঠিক আচ্ছা এই হচ্ছে বিষয়। এরপরে আমি এগুলো পাঠিয়ে দেবো আপনাদেরকে। এই শব্দ এই শ্লোকটার অর্থ হচ্ছে এরকম, বুঝতে পেরেছেন নিশ্চিতভাবে? বলুন অর্থটা। প্রথম বাক্যটা বুঝতে পারছি, প্রিয় বাক্য প্রদানের সর্বে তুষ্যন্তি জন্তব, মানে প্রিয় বাক্য দান করলে সবাই সন্তুষ্ট হয়।
কিন্তু ওই তসমাৎ তদেব বক্তব্যং বচনেকা দরিদ্রতা, মানে বক্তব্যং বচনেকা দরিদ্রতা বুঝতে পারছি, কিন্তু তসমাৎ তদেব এইটা কি তসমাৎ বোঝাচ্ছে? তদেব বক্তব্যম, তাই, তসমাৎ মানে তাই, সেটাই বলা উচিত, মানে প্রিয় বাক্যটাই বলা উচিত। আচ্ছা, ঠিক আছে, প্রিয় বাক্য প্রদানেন সর্বে তুষ্যন্তি জন্তবঃ। প্রিয় বাক্য বললে সমস্ত জন্তুই তুষ্ট হয়, মানুষ নয়, এখানে খালি জন্তুর কথা বলেছে দেখুন। মানুষ তো তুষ্ট হয়ই, তার সঙ্গে জন্তুও তুষ্ট হয়। আপনি একটা কুকুর আছে, কুকুরকে যদি আপনি ভাগ ভাগ এরকম এরকম করতে থাকেন, তাহলে কিন্তু ও আপনাকে একদিন রাস্তায় পেলে কামড়াবে। কিন্তু আপনি যদি তাকে এমনি যাই কিছু হোক, বিস্কুট নাই বা দিলেন, কিন্তু কিছু না বলেন বা তার কাছাকাছি থাকেন, আয় 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 এরকম করলে কিন্তু সে আপনার প্রতি প্রীত হয়। তো এই রকম যে ব্যাপারটা, সেই ব্যাপারটা মানুষের ক্ষেত্রেই অ্যাপ্লাই হয় না, জন্তুর ক্ষেত্রেও অ্যাপ্লাই হয়। তো সর্বে তুষ্যন্তি জন্তবঃ, সেই জন্য বলেছেন মানুষও যেমন সন্তুষ্ট হয়, অন্যরাও সন্তুষ্ট হয়, সমস্ত জীব। তাই তসমাৎ তদেব বক্তব্যম, তাই প্রিয় বাক্যটাই সবসময় বলা উচিত। বচনে কা দরিদ্রতা, টাকা পয়সা লোক দরিদ্র হয়, বচনে দরিদ্রতা হওয়ার কি আছে? হ্যাঁ? তাই জন্য প্রিয় বাক্য বলুন, ওখানে তো টাকা লাগে না, এটাই হচ্ছে এটার সারাংশ। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা অন্য একটা বিষয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে শুভরাত্রি সকলকে, শান্তি শুভরাত্রি। মঙ্গল। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি, আবার নেক্সট সপ্তাহে দেখা হচ্ছে। ঠিক আছে। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার।